শিক্ষক মেকানিক্যাল ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার কোচিং হোম। আজকে ইঞ্জিনিয়ার কোচিং এর 22তম অনলাইন ব্যাচের উদ্বোধনী বা অনলাইন ব্যাচের যে লাইভ ফ্রি ক্লাস, এই ক্লাসে আপনাকে সবাইকে সুস্বাগতম। এবং আমি আপনাদের সামনে আজকে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে ফার্স্ট অনলাইন ক্লাস, ফ্রি ক্লাস, সো কিছু বেসিক ইনস্ট্রাকশন সহ ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাবো বা যে কথাগুলো বলবো, অ্যাজ ইউজুয়ালি আমরা জানি বা কম বেশি যারা অনলাইনে আছেন, আমাদের মেকানিক্যালের জব সেক্টর প্লাস আমাদের করণীয় কি, কিভাবে পড়তে হবে, কি বাদ দিতে হবে, এই জিনিস সম্পর্কে আমরা কোচিং থেকে, বড় ভাইদের কাছ থেকে এবং অন্যান্য সবার কাছ থেকে শুনে আসি। তাই আমি এই বিষয়ে আর সামনে যাব না। আর আমাদের মেকানিক্যালের যে জব সেক্টর বা জব ক্ষেত্র কিরকম, কি পরিমাণ বিস্তৃত, কোন কোন প্যাটার্নে বেশি এক্সাম হয় আমাদের, এগুলো আপনারা কম বেশি জেনে থাকেন। তো আজকে এই কথা বাড়াবো না, আজকে আমি ডিরেক্ট চলে যাব আপনাদের কাছে পড়াশোনায়। তো আমি আপনাদেরকে আজকে হাইড্রোলিক বা আমরা যেটাকে ফ্লুইড মেকানিক্স নামে চিনি, ফ্লুইড মেকানিক্স এবং মেশিনারি, এই টপিক্স এর উপর কিছু ধারণা দিব। যেহেতু ফ্রি ক্লাস, ফুল ক্লাস নিতে পারবো না, তাই ডিটেলসে হয়তো বা বলতে পারবো না, বাট যতটুকু চেষ্টা করবো বা যতটুকু বলবো ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো আজকে আমরা হাইড্রোলিক্সটা যদি শুরু করি, তাহলে শুরুতে আমাদের প্রথমে একটা চ্যাপ্টার আসবে, নাম হবে চাপ এবং চাপের পরিমাপ। চাপ এবং চাপের পরিমাপ। এখন আমরা যদি চাপ এবং চাপের পরিমাপ পড়ি, তার আগে যদি আমি বলি, আপনাদেরকে একটু আগে বললাম যে আমরা কি পড়বো ভাই, হাইড্রোলিক্স পড়বো। কি পড়বো? হাইড্রোলিক্স পড়বো, হ্যাঁ। হাইড্রোলিক্স। এখন এই হাইড্রোলিক্স এর হাইড্রো গ্রিক শব্দ, যার অর্থ হলো পানি। আর হাইড্রোলিক্স মূলত হয় কি, পানি সংক্রান্ত যে আলোচনা বা পানি সংক্রান্ত যে বিদ্যা, বা আমরা মোটামুটি বলতে পারি যে ফ্লুইড নিয়ে আসলে যে আমাদের বিদ্যা, এটা মূলত হাইড্রোলিক্স। সংক্ষেপে বিস্তারিত যাকে বলে আর কি, ফ্লুইড সংক্রান্ত আমাদের যে টপিক, সেটা হলো হাইড্রোলিক্স, ঠিক আছে। আর ফ্লুইড আলোচনা করতে গিয়ে ফার্স্ট টাইম আমাদের চলে আসবে কি ভাই, চাপ। কি চলে আসবে? চাপ। যারা যুক্ত আছেন অনলাইনে বা আমাদের ফ্রি লাইভ ক্লাসে, আর সবার উদ্দেশ্যে চাপ বা চাপ কি জিনিস, এই সংজ্ঞাটা আমরা মোটামুটি যে সবাই জানি, যে চাপের সংজ্ঞা কি, চাপ কি জিনিস ডিটেলসে জানি। আমি একটু যদি হালকা করে আপনাদেরকে মনে করাই দিতে চাই যে চাপ বিষয়টা কি ভাই, চাপের সংজ্ঞা কি। চাপ, চাপ হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। কি ভাই? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। আমি যদি আমার ক্লাসের সিস্টেম বা কিছু আলোচনা আপনাদের কাছে শেয়ার করি, আমি আবার ক্লাস একটু ভিন্ন টাইপের নেওয়ার চেষ্টা করি। ভিন্ন টাইপ বলতে কি, মানে আমার টাইপ জানি না অন্য টিচারের সাথে মিলে যায় কিনা, বাট আমি চেষ্টা করি যদি কোনো টপিক, কোনো অধ্যায় বা কোনো কিছু পড়ায়, আগে ওর সম্পর্কে একটু আলোচনা করব। কারণ আমরা যদি কোনো কিছু সম্পর্কে ডিটেলসে জানি, তাহলে ওই পারপাসে ম্যাথ বলেন বা অন্যান্য যে সলিউশন প্রবলেম গুলো আছে, এগুলো সলিউশন করতে আমাদের সুবিধা হবে। এজন্য আমরা একটু আলোচনা করি, দেন ওই রিলেটেড সূত্র দেখবো, তারপর আমরা ম্যাথমেটিক্যাল টার্ম ম্যাথমেটিক্যাল সলিউশনে যাবো, হ্যাঁ। আর যেহেতু আমরা আলোচনা করব, তাহলে শুরুতে যদি চাপের আলোচনা করি, তাহলে চাপ কি জিনিস ভাই? চাপ হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে আমরা বল দিব, সেটা কোন ক্ষেত্রফলের হবে ভাই? একক ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলবো, যেটাকে আমরা এফ ভাগ এ দ্বারা আইডেন্টিফাই করি বা সবাই জানি যে বলের সূত্র কি, এফ ভাগ এ। এখন এই বলের সূত্র যে এফ ভাগ এ, এই পারপাসে বা এই সেম ভাবে আরো একটা আমাদের রাশি আছে, যার সূত্র হলো এফ ভাগে, এবং যাকে একই সূত্র দ্বারা পরিমাপ করি, নাম হলো পীড়ন। নাম কি ভাই? পীড়ন। এখন আমার কথা হচ্ছে যে আপনারা পীড়ন এবং চাপ, এই দুটার সূত্র যদি বলি, সূত্র একই, এই দুইটার মাত্রা সমীকরণ একই, এই দুইটার এককও একই, ইউনিটও একই, সবগুলো একই, তাহলে পার্থক্য কি ভাই? পার্থক্য আছে। পার্থক্য হইলো যে বল যেটা, এই যে বল, চাপের ক্ষেত্রে যে বল, এই বলটা হবে আমাদের প্রযুক্ত বল। এই বলটা কি হবে ভাই? প্রযুক্ত বল। আর পীড়নের ক্ষেত্রে এই যে বল, এটা হবে প্রতিরোধী বল। এটা হলো মেইন এবং প্রধান পার্থক্য। তাহলে আমি যদি পীড়নের কথা বলি, আপনারা বলবেন কি, একক ক্ষেত্রফলের উপরে, শেষ হয়ে গেছে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এটা হলো চাপ। আর একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধী বলকে কি বলবো আমরা? পীড়ন। তারপর চাপ এবং পীড়নের পার্থক্য আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে পীড়নটা হবে প্রতিরোধী বল, আর চাপটা হবে প্রযুক্ত বল। এদের ইউনিট, এদের মাত্রা সমীকরণ, সূত্র সবকিছু প্রায় একই, ঠিক আছে, সব একই বলা যায়। এখন আমরা যদি এগুলো আলোচনায় আসি, ফার্স্ট যে টেনশনে পড়ে আমরা অ্যাজ এ মেকানিক্যাল স্টুডেন্ট হিসেবে, যে মেকানিক্যাল স্টুডেন্টরা যে যত বেশি ইউনিট কনভার্সনে স্ট্রং, ইউনিট কনভার্সনে যে বেশি ভালো, তার ম্যাথমেটিক্যাল বা ম্যাথে করতে বা বিভিন্ন প্রবলেম সে তত আগায় থাকে, যে কোনো অঙ্ক ভুল হওয়ার পসিবিলিটি কম থাকে। কারণ আমরা জানি আমাদের ম্যাক্সিমাম অঙ্কে ইউনিট যেহেতু কনভার্ট করতে হয়, এক ইউনিটে এক ইউনিট সিজিএস, এমকেএস বা এফপিএস, এদের ভিতরে একটা রিলেশন থাকে। তো আমরা ইউনিট কনভার্সনের জন্য একটা ক্লাস রেখে দিব বা একটা ক্লাসে যথেষ্ট আলোচনা করব। কিন্তু আমি একটু ব্যতিক্রম ভাবে ইউনিট কনভার্সন শেখাই। কিভাবে?
আমি যদি সাপোজ আজকে ইউনিট কনভার্সন ধরে যত ইউনিট কনভার্সন আছে সব একসাথে বলে দিই, সব একসাথে লিখে দিই, সব একসাথে পড়াই, তাহলে আপনাদের উপকারের থেকে অপকারিতা বেশি হবে। কি হবে? আপনারা শুধু খাতায় তুলে নিবেন, খাতায় নোট করবেন, যেটা আপনারা বিভিন্ন বই দেখতে পাবেন যে প্রতিটা বইয়ের সামনে ইউনিট কনভার্সন সম্পর্কে ডিটেলস বলা থাকে। তারপরও কেন আমরা ইউনিট কনভার্সন মনে রাখতে পারি না? কারণ ওই যে আমরা একদিনে সব পড়ে ফেলতে চাই। এই জন্য আমি চেষ্টা করব আমি যে টপিক পড়াবো বা যে অঙ্ক করাবো ওই অঙ্কে যে ইউনিট কনভার্সন দরকার এইটা আলোচনা হবে। তার মানে আমি একটা অঙ্ক করতেছি, ওই অঙ্কে যতটুকু ইউনিট কনভার্সন দরকার ততটুকু শিখবো। আর একটা অঙ্ক করতেছি, ওই অঙ্কে যে ইউনিট কনভার্সন বা যে রাশিগুলো দরকার সেগুলো আমরা আলোচনা করবো। তাহলে হবে কি, প্রতিটা অঙ্ক করতে গিয়ে কমেন্টস দেখা বুঝলি, প্রতিটা অঙ্ক করতে গিয়ে যদি আমরা ইউনিট কনভার্সন গুলো সাথে সাথে চেক করে নিই, তাহলে ইউনিট কনভার্সনটা সবসময় আমাদের আয়ত্ত থাকবে। নেক্সট ইউনিট কনভার্সন চাইলেও ভুলে যাব না, কারণ আমরা যখন মুখস্থ করব তখন মুখস্থ জিনিসটা আজও কালো করে ভুলে যাবো, এটা স্বাভাবিক। এই জন্য আমরা চেষ্টা করব যে ইউনিট কনভার্সন যে বিষয়গুলো প্রতিটা ম্যাথের সাথে রিলেটেড করে ইউনিট কনভার্সন আগাবো। এখন আমি যদি আপনাদেরকে বলি চাপ, এখন চাপের সূত্র কি হলো? বল ভাগ ক্ষেত্রফল। তাহলে স্বাভাবিকভাবে এখানে যেহেতু আমরা বল ইউজ করছি, তাহলে আমাদের বলের ইউনিট কনভার্সন জানতে হবে বা বলের একক সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন আমরা আসি বলের একক কি ভাই? বল। তাহলে বলের একক যদি বলি বা বল কি জিনিস, বলের সংজ্ঞা যদি পড়ি, বল কি জিনিস ভাই? বল হলো পৃথিবীতে যে সমস্ত বস্তু স্থির আছে অথবা গতিশীল আছে। গতিশীল বস্তুকে আপনি স্থির করতে চাবেন বা করে ফেলবেন, অথবা গতিশীল বস্তুকে স্থির করবেন অথবা চাবেন। এই যে এর কারণে যে বলটা হবে এটা হলো কি, এর কারণে যে কাজ হবে এটা, এর কারণে যা করবো এটাকে বলে বল। তাহলে বল কাকে বলে ভাই? স্থির বস্তুকে গতিশীল অথবা গতিশীল বস্তুকে স্থির করতে চায় বা করে, তাকে আমরা বল বলি। তাহলে বল যদি আমরা শুরু করি, তাহলে বলের কিছু একক আছে। যেমন আমরা যদি এমকেএস এ বলি, এমকেএস এ বলের একক হলো নিউটন। তারপর যদি আমরা সিজিএস এ বলি, সিজিএস এ বলের একক হলো ডাইন। আচ্ছা, এটা নিউটন পুরোটা লেখেন, হ্যাঁ। তারপরে আছে আমাদের এফপিএস। তাহলে এফপিএস এ বলের একক হলো আমাদের, ঠিক আছে। এই যে আমরা বলের ইউনিট গুলো নিলাম, আচ্ছা এখানে লিখে দিই। এখন আমরা নিউটন বলতে কি বুঝবো আসলে? এফ। এখন এফ, এই বলের যে সূত্র যদি বলি, বল এফ ইকুয়াল সূত্র আমরা জানি আরেকটা কি ভাই? এম গুণন জি। এটা হলো বলের সূত্র। তাহলে এম গুণন জি, তাহলে এম গুণন জি তে এম কি ভাই? ভর। তাহলে আমরা জানবো ভরের ইউনিট কনভার্সন বা ভরের জন্য কি। তাহলে ভরের এমকেএস একক হলো আমাদের কেজি। তারপর আমি যদি সিজিএস একক বলি তাহলে হবে কি? গ্রাম। আর যদি এফপিএস একক বলি তাহলে ইউনিট হবে কি ভাই? পাউন্ড। আইবি, আইবি তে আমরা পাউন্ড বলি, হ্যাঁ। এটাকে পাউন্ড বাই পাউন্ড, হ্যাঁ, এটার নাম পাউন্ড, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের গেল ভরে, ঠিক আছে। এখন ভরের ইউনিট যদি এখানে বসে, তাহলে নিউটন ইকুয়াল টু আলটিমেটলি ইউনিটটা হয় কেজি মিটার ভাগ সেকেন্ড স্কয়ার। কেজি মিটার ভাগ। এখন আপনারা বলতে পারেন যে আমরা এফ ইকুয়াল টু সূত্র দেখলাম এম জি, তাহলে এত কিছু কিভাবে আসলো? এই যে এম এর বদলে আমরা লিখছি কি ভাই? কেজি। আর এই জির বদলে বাকি লিখছি কি? মিটার ভাগ সেকেন্ড স্কয়ার। তার মানে এখান থেকে বুঝলাম যে জি আছে, এই জি কে বলা হয় অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, যে জির ইউনিট হবে কি? মিটার ভাগ সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। পরে আমরা আবার জি সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাইলাম স্পেশালি, তাহলে আমরা নিউটনের পরিবর্তে লিখতে পারবো কেজি মিটার ভাগ সেকেন্ড স্কয়ার। এটা মনে রাখলেই চলবে। নিউটনের পরিবর্তে আপনি লিখতে পারবেন কেজি মিটার ভাগ সেকেন্ড স্কয়ার, অথবা কেজি মিটার ভাগ সেকেন্ড স্কয়ার পরিবর্তে লিখতে পারবেন নিউটন। এখন আমরা তারপর একটা যে আছে শক্তির ইউনিট জুল। জুল মানে হলো কি? নিউটন মিটার। জুল মানে কি? নিউটন মিটার। আর একটা আছে আমাদের ওয়াট। ওয়াট বলতে বোঝায় এই যে নিউটন মিটার ভাগ সেকেন্ড, অথবা আমরা বলতে পারি জুল ভাগ সেকেন্ড, এটাকে ওয়াট বলে। আমি আপনাদেরকে কিন্তু ইউনিট কনভার্সন শেখাচ্ছি না, আবারও বললাম ইউনিট কনভার্সন শেখাচ্ছি না বা ইউনিট কনভার্সন আপনাদেরকে ডিটেলসে আলোচনা করতেছি না, শুধু যেখানে যতটুকু দরকার এই জন্য বেসিক আলোচনাটুকু করলাম। সামনে আমরা অঙ্কে এগুলো অ্যাপ্লাই করবো, তখন আরো ভালোভাবে দেখবো, ঠিক আছে। তাহলে আমাদের এই চাপের কথা যদি চলে আসে, তাহলে চাপের বলের ইউনিট যদি এমকেএস এ বসায়, কি বসাবো ভাই? নিউটন। আর ক্ষেত্রফলের ইউনিট কি? মিটার স্কয়ার। তাহলে আমরা বলতে পারবো যে চাপের ইউনিটটা হলো আমার নিউটন ভাগ মিটার স্কয়ার। এখন এই নিউটন ভাগ মিটার স্কয়ার কে আমরা আরেকটা নামে চিনি, নাম হলো প্যাসকেল। কি ভাই? প্যাসকেল। তার মানে নিউটন ভাগ মিটার স্কয়ার কে কি বলা হয়? প্যাসকেল বলা হয়। যারা পেইড ব্যাচে আছেন
বা আমাদের স্টুডেন্ট যারা, ওনাদের কোনো প্রশ্ন থাকলে হয়তো বা আমি শুনতে পাবো, আপনারা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবো, ঠিক আছে? অথবা যারা কারো যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করলো, লাইভে যারা আছেন আমি কমেন্ট দেখতে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাইলাম, আমি যদি আবার সামারি করে সবকিছু বলি আবার, হ্যাঁ, আমি যদি আপনাদেরকে সামারি করে বলি একটু ডিটেলসে আবার, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম সেটা হলো চাপ। এত মোটা, এত মোটা লিখতে পারবো না। আচ্ছা, এখান থেকে আবার বলি, তাহলে শিখলাম আমরা কি? হুম, লাল কালার, চাপ। তাহলে চাপ ইকুয়াল টু সূত্র কি ছিল ভাই? এফ ভাগে, তাহলে এফ এর ইউনিট দেখলাম কত, নিউটন। ক্ষেত্রফল হলো মিটার স্কয়ার। এই নিউটন ভাগ মিটার স্কয়ারকে আমরা প্যাসকেল বলতে পারবো। এটা হলো ক্ষেত্রফল, বলে ইউনিট হলো নিউটন। আর এম কে এর ক্ষেত্রফল হলো কি মিটার স্কয়ার, যাকে আমরা প্যাসকেল বলে চিনি। এখন এই যে চাপ পাইলাম, তার পরিবর্তে আরেকটা কথা কি বলছিলাম ভাই? পীড়ন। সেম সূত্র, এফ ভাগে সেম ইউনিট নিউটন ভাগ, ঠিক আছে? এটা এখন আমাদের যে জিনিসটা লাগবে, চাপ শেষ বা চাপ সম্পর্কে এর কথা। আর পীড়ন কি ছিল? একক ক্ষেত্রফলের উপর প্রতিরূপী বল। এখন এখান থেকে আরেকটা একক কি ভাই? বার। এই চাপের একক বার যদি আমরা আলোচনা করি, তাহলে বারের সাথে অ্যাজ ইউজুয়ালি বার দিয়ে আমরা কোনো কখনো কোনো ম্যাথমেটিক্যাল কাম করতে পারবো না, বা ম্যাথমেটিক্যাল কোনো সলিউশন পাবো না। এই জন্য সমান 10 পাওয়ার 5। তার মানে প্রশ্নে যদি কোনো সময় আমাদের বার দেওয়া থাকে, তা ভাই একবার সমান 10 পাওয়ার 5। যারা আমাদের স্টুডেন্ট যারা যুক্ত আছেন, কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন, আর কমেন্ট করে দিতে। বুঝতেছি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাই, হ্যাঁ। এখন আমরা এখানে আরেকটা টপিক দেখতেছি কি আমাদের কি চলে আসছে ভাই? চাপ সম্পর্কে জানলাম। এখন চাপের পরিমাপ। এখন চাপের পরিমাপ মানে কি? চাপ আমরা কিভাবে পরিমাপ করবো এটা। এখন চাপ অনেক ভাবে হয়। আমি যদি বলি বায়ুর চাপ, কি ভাই বলি? বায়ুর চাপ বা গ্যাসীয় চাপ। এই বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি ভাই? পরিমাপক যন্ত্র। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রকে, তারপরে আছে আমাদের তরলের চাপ, হ্যাঁ, পানির চাপ বা তরলের চাপ। এই তরলের চাপ পরিমাপক যন্ত্রের নামকে বলবো আমরা ম্যানোমিটার। তাহলে বায়ুর চাপ পরিমাপক যন্ত্র ব্যারোমিটার এবং তরলের চাপ পরিমাপক যন্ত্র হলো ম্যানোমিটার। আজকে আমাদের বিষয়টা আবার তোমাদের আলোচনা হবে। তো আমরা সব থেকে যে জিনিসটা ইউজ করবো এখন সেটা হলো ম্যানোমিটার। তাহলে আমরা তরলের চাপ পরিমাপক হিসেবে যেহেতু ম্যানোমিটার ইউজ করবো, তার আগে তাহলে আমাদের ম্যানোমিটার সম্পর্কে জানতে হবে। তাহলে ম্যানোমিটার কি জিনিস ভাই? যে ম্যানোমিটার হলো এমন একটা ডিভাইস যার সাথে আমরা কি ফ্লুইড বা তরলের চাপ পরিমাপ করতে পারি। এখন এখান থেকে একটা থিওরি আপনাদের পরীক্ষায় আসে বা কমন একটা থিওরি থাকে, সেটা হলো যে ম্যানোমিটারে পারদ ইউজ করা হয় কেন? ঠিক আছে, এটা একটা থিওরি প্রশ্ন আপনাদের আছে বা থাকে, হ্যাঁ, ইম্পর্টেন্ট। যে ম্যানোমিটার পারদ ইউজ করা হয় কেন? ম্যানোমিটারের ভিতরে পারদ ইউজ করার অন্যতম কারণ কিছু আছে। তার ভিতরে হলো পারদের আপেক্ষিক গুরুত্ব বেশি। কারণ ম্যানোমিটার যে কাঁচের তৈরি হয়, ম্যানোমিটারে উঠানামা করলে, ম্যানোমিটারের ভিতরে পারদটা উঠানামা করলে পারদের গায়ে লেগে থাকে না, এই গায়ের সাথে কি রিয়াকশন করে না, ঠিক আছে? এরকম বিভিন্ন কারণে আমরা ম্যানোমিটারের ভিতরে পারদ ইউজ করে থাকি। এখন আমরা যে চাপের পরিমাপ করব, এখন আপনাদেরকে বললাম যে চাপ মেইনলি সূত্র কি? এফ ভাগে, মানে বল ভাগ ক্ষেত্রফল। আবারও রিপিট করতেছি, বল ভাগ ক্ষেত্রফল। এটা ছিল পৃথিবীর যে কোনো কিছুর জন্য এই সূত্র প্রযোজ্য, বল ভাগ ক্ষেত্রফল। কিন্তু আমরা যদি তরলের ক্ষেত্রে বাইর করি, কিসের ক্ষেত্রে ভাই? তরলের ক্ষেত্রে বা কোনো ফ্লুইডের ক্ষেত্রে। মনে করেন আমি একটা পুকুরে বা কোথাও বা একটা পাত্রের ভিতরে, আমি একটা পুকুরে ডুবে আছি, তাহলে আমার উপরে যতটুকু পানি আছে তার রেসপেক্টে আমার উপরে যতটুকু পানি আছে তার চাপ কাজ করে। অথবা আমি যদি একটা পাত্রের কিছু তরল বা কিছু পানি
বা যে কোনো লিকুইড রাখি, এখন জিজ্ঞেস করি যে এই পাত্রের তলে কি পরিমাণ চাপ পড়তেছে, তাহলে পাত্রের তলে কি পরিমাণ চাপ পড়ে ভাই? এই পাত্রের তলের উপরে যতটুকু উঁচুতে, যতটুকু উচ্চতা ওই লিকুইডটা আছে, ওই তরলটা আছে, তার উপর ডিপেন্ড করে আমরা চাপ পাবো। তার মানে আমরা তরলের ক্ষেত্রে একটা চাপের সূত্র পাবো। এখন তরলের ক্ষেত্রে এই চাপের সূত্রটা হলো এইচ রো জি এইচ। এটা হলো আমাদের, এটা আসলে ইউনিভার্সাল, বা যে কোনো ক্ষেত্রে তরল সলিড বা যে কোনো ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে পারবো, চাপের সূত্র। আর এটা শুধুমাত্র কার ক্ষেত্রে ভাই? আমরা তরলের ক্ষেত্রে এইচ ইকুয়াল টু কি ভাই? টি ইকুয়াল টু এইচ রো জি এইচ। এবার আমি যদি এই রেসিপিতে আপনাদেরকে বলি, তাহলে আমাদের সূত্রটা চলে আসলে কি ভাই? টি ইকুয়াল টু এইচ রো জি এইচ। এটা হলো চাপের সূত্র, চাপ। এখন এখানে যদি আমি পরিচয় দিই আপনাদের, এইচ কি জিনিস? এইচ হলো উচ্চতা। এইচ কি ভাই? উচ্চতা। আপনার যত তরল আছে বা যে কোনো লিকুইডটা ইউজ করছেন, এই লিকুইডটার উচ্চতা হলো আপনার এইচ। এর ইউনিট হয় মিটার। এর ইউনিট কি হয়? মিটার, উচ্চতা। এরপরে যে জিনিসটা আছে এটাকে বলা হয় ঘনত্ব, রো। এটাকে কি বলি ভাই? ঘনত্ব। এর ইউনিট এম কে আছে, কেজি পার মিটার কিউব। আমরা ইউনিট গুলো আবার দেখবো, কোনো সমস্যা নেই। আবার এরপরে যেটা আছে এটা হলো জি। এটাকে কি বলা হয়? অভিকর্ষ ত্বরণ। এটাকে কি বলা হয় ভাই? অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণের ইউনিট হলো মিটার ভাগ সেকেন্ড স্কয়ার। এরপরে যেটা আছে এটাকে বলা হয় এস। এটার নাম হলো আপেক্ষিক গুরুত্ব। এটাকে কি বলা হয় ভাই? আপেক্ষিক গুরুত্ব। এই আপেক্ষিক গুরুত্বর কোনো ইউনিট হয় না। কেন হয় না? এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সামনে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের মেইনলি সূত্র। তাহলে এই সূত্রে আমরা ফার্স্ট যে জিনিসটা পাইতেছি সেটা হলো উচ্চতা। কি পাইতেছি ভাই? উচ্চতা। এখন উচ্চতা কিন্তু কনস্ট্যান্ট। উচ্চতা কি ভাই? কনস্ট্যান্ট। এখন আমি যতটুকু তরল রাখবো, যতটুকু তরলের চাপ বাইর করতে পারবো, বা একটা পাত্রের ভিতরে আমি যতটুকু তরল নিব, তার উপর ডিপেন্ড করে কি হবে? উচ্চতা, মানে তরলের চাপ আসবে। এই জন্য উচ্চতা আমাদের কনস্ট্যান্ট মান। উচ্চতার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের চাপের মানটা ভেরি হবে। এখন যে জায়গায় উচ্চতা নাই মানে কোনো তরল নাই, তাহলে এইচ এর মান যদি জিরো বসে, আলটিমেটলি পুরোটা আমার জিরো হয়ে যাবে। তার মানে কি? ফুল চাপটা ডিপেন্ড করতেছে কার উপরে? তরলের উপরে। যত এখন উচ্চতারা, এই জন্য পুরোপুরি এর উপর ডিপেন্ড করবে কি? চাপ। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে ঘনত্ব। এখন আমি যদি আপনাদেরকে বলি যে ঘনত্ব কাকে বলে? ঘনত্ব হলো ভাই একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। একক আয়তনের ভর বলতে কি বোঝায়? যে আমরা যদি ঘনত্বের সূত্র দিয়ে এই বিষয়টা বুঝি, তাহলে রো ইকুয়াল টু সূত্র হবে কি ভাই? এম ভাগ কোন তরলের যে পরিমাণ ভর আছে এর রেশিওটাকে কি বলবো আমরা? ঘনত্ব বলবো। একক আয়তনের ভরকে কি বলবো ভাই? ঘনত্ব। আমরা যখন যে সূত্র আসবে, যখন যে ম্যাথমেটিক্যাল ইস্যু আসবে, ওর রেসপেক্টে যে ইউনিট কনভার্সন দেখবো। তাহলে দেখেন আমি উপরে কি বসাইছি ভাই? উপরে ভর বসাইছি, তাহলে ভরের ইউনিট কি? কেজি। আর নিচে কি বসাইছি? আয়তন। আয়তনের ইউনিট হলো মিটার কিউব, ঠিক আছে? ঠিক আছে। আবার সিজিএস এর ইউনিট কি? সেন্টিমিটার কিউব। আবার এফসিএস এর ইউনিট কি? ফিট কিউব। তাহলে আমরা যদি এমকেএস করতেছি, তাহলে কেজি, ভরের ইউনিট হচ্ছে কেজি, আর আয়তনের ইউনিট হচ্ছে কত? মিটার কিউব। এটা আমাদের সূত্র হলো। এখন কিছু কনস্ট্যান্ট সংখ্যা আছে, যেমন আমাদের পানি, ঠিক আছে? এই পানির 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি হিসাব করি, পানির ঘনত্ব যদি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ভাই? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গবেষণা করে যেটা পাওয়া গেছে। আমরা যদি পাই, এক নাম্বার হলো, যদি এমকেএস ইউনিটে বলি, তাহলে এমকেএস ইউনিটে পাবো পানির ঘনত্ব হলো 1000 কেজি ভাগ মিটার কিউব। এটা এমকেএস ইউনিটে মুখস্থ, পানির ঘনত্ব কত? 1000 মিটার কিউব। তাহলে ইউনিটটা হচ্ছে 1 গ্রাম ভাগ সেন্টিমিটার কিউব, ঠিক আছে? গ্রাম ভাগ সেন্টিমিটার কিউব, ঠিক আছে। আবার যদি আমি এফপিএস এ বলি, তাহলে এফপিএস এ বললে কি হবে ভাই? এটা হবে 62.5 পাউন্ড ফিট পার ফিট কিউব। এই তিনটা মান আসলে স্পেশাল অন্য কারোর জন্য এই মানগুলো মুখস্থ হয় না। পানির ঘনত্ব এটা ডিফারেন্ট করে, কিন্তু পানির জন্য 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমি পানির ঘনত্ব, এটা
প্রমাণিত যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানির ঘনত্ব আমরা চিন্তা পাই যে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এফপিএস এ পাবো 62.5 পাউন্ড পার কেজি। এখন আপনাদের যে প্রশ্ন হতে পারে যে ভাই এটা এমকেএস এ, এটা সিজিএস এটা এফপিএস, এই মানগুলো যে ভেরি করলো, এমকেএস এ এত হইলো, এটা সিজিএস এ কেমনে আসলো বা এফপিএস এ কেমনে আসলো, আমরা এই ইউনিট কনভার্সন গুলো একটু চেক করে দেখতে পারি। যেমন প্রথম যে মানটা, এটা কি দেওয়া আছে, পানির ঘনত্ব 1000 রো ইকুয়াল টু 1000 কেজি/মিটার কিউব। তাহলে এখান থেকে আমরা সামনে যাব, কোথায় যাব, যে এমকেএস থেকে আমরা সিজি তে নামবো। তাহলে এমকেএস থেকে সিজিএস এক কেমনে আছে আমরা এটা দেখবো। এখন মনে করেন আপনার এমকেএস 1000 কেজি/মিটার কিউব, তাহলে আপনি যদি সিজিএস এ বানান, তাহলে এই ভরের ইউনিটটা কেজি থেকে মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউব হতে হবে। এখন এই যে কেজি থেকে গ্রাম আর মিটার থেকে সেন্টিমিটার কিউব, এগুলোর ভিতরে একটা আমরা রিলেশন আছে, আমরা একটু জেনে নেবো। হ্যাঁ, কিরকম, আমরা যদি বলি যে 1 কেজি সমান কত ভাই, তাহলে 1 কেজি সমান হবে 1000 গ্রাম। আবার যদি বলি যে 1 গ্রাম সমান কত, তাহলে আমরা লিখতে পারবো 1000 মিলিগ্রাম। দেখেন, জি সামনে এম পিছনে, ওটাকে গ্রাম বলবো, আর এম সামনে জি পরে, এটা হলো মিলিগ্রামের প্রতি, ঠিক আছে। ঠিক সেম ভাবে আমি যদি আয়তনের ক্ষেত্রে আসি, যে 1 মিটার কিউব সমান আমরা জানি যে 1000 লিটার। 1 মিটার কিউব সমান 1000 লিটার। আর ঠিক সেম ভাবে যদি আমরা বলি যে 1 লিটার সমান কত, তাহলে 1 লিটার সমান হবে আমাদের 1000 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এই যে আমাদের unit। তাহলে আমাদের যদি ডিরেক্ট মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে আসি, তাহলে পার্থক্য কি হবে ভাই, 1 মিটার কিউব ইকুয়াল হবে 1000। আলটিমেটলি এটাকে যদি আমরা সাজাই, তাহলে লিখতে পারবো 10 পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। এটাই। তার মানে এখন আমরা এখানে দেখবো যে আমাদের এমকেএস থেকে যদি সিজিএস নিতে যাই, তাহলে কেজি থেকে গ্রামে আসতে হবে, মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউব আসতে হবে। তাহলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে কেজিটা বড়, গ্রামটা ছোট। 1 কেজি হলে 1000 গ্রাম পাওয়া যায়। তাহলে 1 কেজি হইলেই যেহেতু আমরা 1000 গ্রাম পাই, তাহলে কেজি বড় গ্রাম ছোট। আমরা ইউনিট কনভার্সনের সময় সবসময় মনে রাখবো, আমরা যদি বড় থেকে ছোট ইউনিটের দিকে যাই তাহলে গুণ হবে, আর ছোট থেকে যদি বড় ইউনিটের জন্য যাই তাহলে কি ভাগ হবে, এটা আপনারা লিখে রাখতে পারেন বা প্রয়োজন হলে নিতে পারেন। যে আমরা যদি বলে ভাই ছোট, তাহলে সেখানে কি হবে, আমাদের গুণ করে দিতে হবে। আর যদি এর রিভার্স করি, যে ছোট কোনো ইউনিট থেকে আমি যদি বড় কোনো কিছু গুণ করবো, কি ভাগ করবো, সেটা হলো এই ওদের ভিতরে যে সম্পর্কটা, যেমন এখানে কেজি আর গ্রাম, এদের ভিতরে সম্পর্ক কি ভাই, 1000-এর। কেজি থেকে যদি গ্রামের দিকে যায়, তাহলে 1000 গুণ হয়ে যাচ্ছে। উল্টা ভাবে যদি গ্রাম থেকে আমার কেজি বড়, বড় গ্রাম ছোট, এই যে বড় থেকে ছোটর দিকে গেলে কি করতে হয় ভাই, বড় যদি আমি বড় থেকে ছোটর দিকে যাই, তাহলে আমাকে 1000 কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। আগে 1000 ছিল, আবার আমি একটা 1000 গুণ করে দিলাম, তাহলে এখানে ইউনিট কেজির পরিবর্তে কি পাবো ভাই, গ্রাম পাবো। এটা পাইলাম। এখন ভাগ আছে কি আমাদের মিটার কিউব। এখন আমার এই মিটার কিউব থেকে এখানে সেন্টিমিটার কিউব লিখতে হবে, কি লিখতে হবে, মিটার কিউব। তাহলে মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবের ভিতরে রিলেশন কি জানি ভাই, 10 পাওয়ার 6। তাহলে 1 মিটার কিউব সমান 10 পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। তাহলে মিটার কিউব বড়, সেন্টিমিটার আহ 10 পাওয়ার 6 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। কিন্তু আমি দেখতেছি মিটার কিউবটা আগে থেকেই ভাগ, তার মানে এই গুণ হবে, বাট নিচে গুণ হবে। যেটা ভাগ অবস্থায় নিচে আছে, তাহলে এই নিচে কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে 10 পাওয়ার 1000, মানে কি এটাও 10 পাওয়ার 6, আবার নিচেও কত ভাই, 10 পাওয়ার 6। তাহলে আলটিমেটলি এই দুটো যদি কেটে যায়, তাহলে মান থাকলো 1, আর ইউনিট থাকলো গ্রাম ভাগ সেন্টিমিটার কিউব। এই যে আমাদের ঘনত্ব। ঠিক সেম ভাবে আমরা সিজিএস থেকে আবার এফপিএস এ আসতে পারবো। এখন সিজিএস থেকে এফপিএস, এটা আপনাদের যারা দেখতেছেন তারা করতে পারেন, আমি জানি সবাই, অনেকে যারা আমাদের স্টুডেন্ট আছেন, আপনি ট্রাই করবেন আগামী ক্লাসে বা আগামী যখন আমরা আবার ক্লাস শুরু করবো, আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেখাই দেওয়া হবে, যদি ওনারা না পারে, পারলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা দেখলাম, যে পানির ঘনত্ব লাগবে এমকেএস এ আমাদের মুখস্থ করতে হবে 1000, সিজিএস এ 1, এফপিএস এ 62.5। তাহলে ঘনত্ব সম্পর্কে মোটামুটি আমরা বুঝতে পারছি। এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, যারা আমাদের রানিং স্টুডেন্ট ওনাদেরও কোনো রেসপন্স পাচ্ছি না। আর আমরা, আপনারা যারা লাইভে যুক্ত আছেন ওনাদেরও কোনো রেসপন্স নাই। এটা কি আসলে কিছু প্রশ্ন করতেছেন না তাই বুঝতেছি না, নাকি আসলে চুপচাপ আছেন, কোনটা, আল্লাহ ভালো জানে। তাহলে আমরা ঘনত্ব সম্পর্কে জানলাম, এখন নেক্সট পেজে যাবো। হ্যাঁ, নেক্সট এবার
তাহলে আমাদের আবার সূত্রটা কি ছিল, পি ইকুয়াল টু এইচ রো রো ঘনত্ব বসে, এরপরে যে মানটা আসবে সেটা হলো জি। জি কে কি বলবো ভাই আমরা, অভিকর্ষ ত্বরণ। জি কে কি বলবো, অভিকর্ষ ত্বরণ। এখন অভিকর্ষ ত্বরণ একটা কনস্ট্যান্ট মান বা কনস্ট্যান্ট রাশি। তাহলে অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। জির মান একটা আছে 9.81 অথবা 9.80 বলতে পারেন আপনি, তাহলে 9.81 অথবা 9.8 ভাগ সেকেন্ড আছে। তার মানে আমরা বলতে পারবো, এই ইউনিটটা দেখলেই বুঝতে পারবো যেহেতু মিটার, তার মানে এটা এমকে। এমকে আছে জির মান 9.81। আবার এই জির মানটা যদি আমি সিজিএস এ নিই তাহলে হবে কি 981 সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কয়ার। আবার এইটা যদি আমি এফপিএস এ নিই তাহলে হবে 32 অথবা 32 পয়েন্ট সামথিং আসে, এটাকে আপনি 32 বলতে পারেন, তাহলে ফিট ভাগ সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, প্রশ্নে ইউজ হয় ওটা ইউজ হবে, না হলে আমরা মুখস্থ প্রয়োজনে এটা ইউজ করতে পারবো। এখন আপনি এই যে মিটার থেকে সেন্টিমিটার আর সেন্টিমিটার থেকে ফিট কিন্তু ইজিলি করতে পারবেন কিভাবে। এই যে মিটার বড় সেন্টিমিটার ছোট, তাহলে বড় থেকে ছোটতে আসছেন। আর মিটার এবং সেন্টিমিটারের ভিতরে যদি রিলেশন বলি আপনাদেরকে, শুরুটা করলাম কিলোমিটার দিয়ে, তাহলে 1 কিলোমিটার মানে কি ভাই 1000 মিটার। আবার 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার। আবার 1 সেন্টিমিটার মানে হলো 10 মিলিমিটার। ঠিক আছে, তারপরে ডিরেক্ট যদি কোনো সময় আমার মিটার থেকে মিলিমিটার যাইতে হয় তাহলে 100 আর 10 মিলে 1000 হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ফিটের সম্পর্ক নেই, তাহলে 1 মিটার সমান 3.28 ফিট। 1 মিটার সমান 3.28 ফিট। অর্থাৎ যদি তাহলে 1 সেন্টিমিটার সমান কত ফিট হবে, তাহলে এটাকে যদি 100 তাহলে 0.0328 ফিট। ঠিক আছে, এখন আমরা এখানে কনভার্টার দেখি যে জির মান ছিল 9.81 মিটার ভাগ সেকেন্ড। তার মানে আমি যদি আপনাকে দেখে বলি জি ইকুয়াল টু 9.81, জি ইকুয়াল টু 9.81 মিটার ভাগ সেকেন্ড স্কয়ার। তাহলে আপনি যদি এটা এমকেএস এ আছে, যদি সিজিএস এ বানাইতেন তাহলে এখানে কিন্তু সেকেন্ড যে বিষয়টা, এটা এমকেএস যত, সিজিএস যত, এফপিএস যত, তাহলে আপনার কাজ হবে সেন্টিমিটার নিয়ে আসবেন, সেকেন্ড স্কয়ারই থাকবে। তাহলে মিটার থেকে সেন্টিমিটার, তাহলে আপনার মিটার বড় সেন্টিমিটার ছোট, তাহলে আপনি বড় থেকে ছোটতে আসছেন তাহলে গুণ দিবেন। তাহলে মিটার আর সেন্টিমিটারের ভিতরে রিলেশন আমরা অলরেডি দেখলাম, মিটার আর সেন্টিমিটারের ভিতরে 100। তার মানে আপনি এটাকে 100 দ্বারা গুণ দিবেন, তখন এটা 981 হয়ে যাবে। ঠিক আছে, আবার আপনি যদি জি ইকুয়াল টু কি থাকে 9.81 দেওয়া থাকে, এটা ইউনিট হলো কি আপনার মিটার ভাগ সেকেন্ড স্কয়ার। আর আপনি চাচ্ছেন না আমি এবার এফপিএস এ নিয়ে যাবো, তাহলে মিটারকে কি বানাতে হবে, আপনার ফিট বানাতে হবে। এদিকে সেকেন্ড স্কয়ারই থাকবে, তাহলে মিটারকে ফিট বানাবেন, মিটার বড় ফিট ছোট। এই যে 1 মিটার সমান 3.28 ফিট, তাহলে আপনাকে কি করতে হবে, যে মানটা দেওয়া আছে 9.81, এটাকে 3.28 দ্বারা আহ গুণ করে দিলেই আপনি এখান থেকে 32 প্রায় পাবেন। হ্যাঁ, তাহলে ইউনিট হবে ফিট পার সেকেন্ড স্কয়ার। এই যে আমাদের অভিকর্ষ ত্বরণের আলোচনা বা অভিকর্ষ ত্বরণ, আমরা ইউনিট গুলাই হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। এই মানগুলো সবসময় আমাদেরকে মুখস্থ রাখতে হবে, প্রয়োজনে এগুলো ইউজ করবে। আসলে রোবটের মতো ক্লাস নিচ্ছি, কেউ কিছু রেসপন্স করতেছেন না, না কমেন্ট পাচ্ছি, না স্টুডেন্ট। আচ্ছা, নেক্সট আমরা যদি আবার বলি, তাহলে আমাদের আবার সূত্রের কাছে চলে আসি। তাহলে পি ইকুয়াল সূত্র কি ছিল, এইচ রো ভি এস। তাহলে এতক্ষণ আমরা এই উচ্চতা দেখছি, ঘনত্ব দেখছি, অভিকর্ষ ত্বরণ দেখছি, লাস্ট একটা মান হচ্ছে কি আমাদের আপেক্ষিক গুরুত্ব। কি ভাই, আপেক্ষিক গুরুত্ব। হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, মানে এই এস আপেক্ষিক গুরুত্ব ইউনিটলেস বা ডাইমেনশনলেস বলা যায়, ইউনিটলেস। এখন আপেক্ষিক গুরুত্ব ইউনিট কেন নাই, কারণ আপেক্ষিক গুরুত্বের সূত্র বা আপেক্ষিক গুরুত্ব যদি সংজ্ঞাটা আপনারা দেখেন তাহলে সংজ্ঞাটা এরকম হবে যে মানে কোনো কিছুর ঘনত্ব ডিভাইডেড বাই হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানির ঘনত্ব। আপনি যদি আপেক্ষিক গুরুত্ব সূত্র লেখেন তাহলে এখানে লিখতে হবে বস্তুর ঘনত্ব, সেটা যে কোনো বস্তু হতে পারে। এই বস্তুর ঘনত্ব বসাবেন, আর নিচে কি বলবে ভাই, সবসময় পানির ঘনত্ব বলবে। কি বলবে, পানির ঘনত্ব হবে, কিন্তু পানির ঘনত্বটা অবশ্যই 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে ঘনত্বটা আমরা একটু আগে দেখছি মুখস্থ, ওইটা ইউজ করতে হবে। তার মানে আপনি যদি বস্তুর ঘনত্ব এমকেএস এ বসান তাহলে পানির ঘনত্ব এমকেএস এ বসবে, বস্তুর ঘনত্ব সিজিএস এ তাহলে পানির ঘনত্ব সিজিএস এ, বস্তু এফপিএস এ তাহলে পানিও কি এফপিএস পদ্ধতিতে বসাবো। তাহলে উপরেও ঘনত্ব নিচেও ঘনত্ব, তাহলে ঘনত্ব ঘনত্ব যদি কেটে দেয়, বা এখানে দেখলাম আমার ঘনত্ব ইউনিট একটু আগে কেজি ভাগ মিটার স্কয়ার, মিটার কিউব এমকেএস, তাহলে এখানেও নিচে পড়বে কেজি ভাগ মিটার কিউব। তাহলে দুইটা একই ইউনিট, তাহলে কেটে যাবে, এই জন্য আপেক্ষিক গুরুত্বের কোনো ইউনিট হয় না, ইউনিটলেস। কথা কি বুঝতে পারছে, এই জন্য আপেক্ষিক গুরুত্ব আমরা ইউনিট পাবো না। এখন এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হলো পানির আপেক্ষিক গুরুত্ব। তাহলে কত ভাই, পানির আপেক্ষিক গুরুত্ব,
পানির আপেক্ষিক গুরুত্ব যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, পানির আপেক্ষিক গুরুত্ব 1। পানির আপেক্ষিক গুরুত্ব কত ভাই? সবসময় 1। কেন? এই যে আপনি উপরেও বস্তু হিসাবে পানি ইউজ করতেছেন, নিচেও পানি, তাহলে উপরে বস্তু হিসেবে এমকেএস এ যদি আপনি পানির ঘনত্ব 1000 দেন, নিচে পানি হিসেবে পানির ঘনত্ব 1000, তাহলে 1000/1000 কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি যদি এখানে একটা প্রশ্ন, শর্ট প্রশ্ন আকারে নিজে বানাই দেই। প্রশ্নটা এরকম যে পারদের আপেক্ষিক গুরুত্ব, আগে প্রশ্নটা লিখে তারপর অ্যান্সারটা, হ্যাঁ। পারদের আপেক্ষিক গুরুত্ব, আহ পারদের আপেক্ষিক গুরুত্ব, আচ্ছা হোক, পারদের আপেক্ষিক গুরুত্ব কত হবে? কত হবে? আমার হাতের লেখা, আরে ভাই। পারদের আপেক্ষিক গুরুত্ব কত হবে যদি ঘনত্ব 13,600 কেজি/মিটার কিউব হয়? এটা আমি আমার মতো করে প্রশ্ন দিলাম, হ্যাঁ? বলতে চাই পারদের আপেক্ষিক গুরুত্ব কত হবে যদি পারদের ঘনত্ব কত হয়? 13,600 কেজি/মিটার কিউব হয়। তার মানে প্রশ্নে কিসের মান দেওয়া আছে? পারদের ঘনত্ব দেওয়া আছে। কি দেওয়া আছে? পারদের ঘনত্ব। চাইছে কি ভাই? পারদের আপেক্ষিক গুরুত্ব। এখন আপেক্ষিক গুরুত্বের জন্য আমরা সূত্র কি জানি? এস। এস ইকুয়াল টু সূত্র কি? উপরে যে বস্তুর কথা বলবে, এখানে বস্তু হিসেবে কি ইউজ হয়েছে? পারদ। তাহলে এখানে আমি উপরে বসাবো পারদের ঘনত্ব। কি বসাবো ভাই? পারদের ঘনত্ব ডিভাইডেড বাই কি হবে? একই ইউনিটে, একই ইউনিটে পানির ঘনত্ব। একই ইউনিটে কি ভাই? পানির ঘনত্ব। কিন্তু সেটা অবশ্যই কি হবে? 4°C তাপমাত্রায়, 4°C তাপমাত্রায় হইতে হবে। কারণ আমরা জানি যে পানির ঘনত্ব, এক ভাই প্রশ্ন করতো সাহিত্য স্যার, জিজ্ঞেস করছে স্যার পানির ঘনত্ব সবসময়, হ্যাঁ জি ভাই, পানির ঘনত্ব সবসময় 4°C এর তাপমাত্রা নিতে হবে। আমরা যে মুখস্থ বললাম এতক্ষণ পানি ঘনত্ব হচ্ছে, এটা সিডিএস একটা এফপিএস, এই সবগুলোই হলো 4°C তাপমাত্রার কারণে। যদি আপনি পানির তাপমাত্রা বাড়ান অথবা কমান, তাহলে তার ঘনত্ব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা যদি আপেক্ষিক গুরুত্ব বাইর করি, অবশ্যই এটা কি, উপরে যে কোনো কিছু ঘনত্ব বসাবো, নিচে অবশ্যই পানির ঘনত্ব বসবে, কিন্তু সেটা সবসময় 4°C, মানে যেটা আমরা মুখস্থ জানি যে এমকেএস এ 1000, সিডিএস এ 1, এফপিএস এ 62.5। তাহলে এখানে যদি আমরা এই হিসেবে আপেক্ষিক গুরুত্ব বাইর করি পারদের, তাহলে পারদের ঘনত্ব কত দেওয়া আছে ভাই? 13,600। আচ্ছা বলেন তো, এই 13,600 দেওয়া আছে, এটা ইউনিটটা কি? কেজি/মিটার কিউব। তার মানে এমকেএস কিসে দেওয়া আছে? এমকেএস। তার মানে আমিও নিচে পানির ঘনত্বটা বসাবো কোন ইউনিটে? এমকেএস বসাবো। তাহলে পানির ঘনত্ব একটু আগে আমরা আলোচনা করলাম, এমকেএস কত? 1000। তাহলে তেরো এক হাজার হাজার ছয়শো ভাগ 1000 দিলে এখান থেকে পাইলাম 13.6। তার মানে এই 13.6 কি ভাই? এটা আমাদের অ্যান্সার। তাহলে এই 13.6 কি পাইলাম? এই তেরো পয়েন্ট সিক্স পারদের পেলাম আমরা আপেক্ষিক পারদের গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব। কিসের আপেক্ষিক গুরুত্ব ভাই? পারদের আপেক্ষিক পারদ। গুরুত্ব। কেউ মনে হয় কিছু বলতে যাচ্ছেন ভাই, বলেন শুনতেছি। যদিও বা শোনা যাচ্ছে না একটু। তার মানে যে কোনো কিছুর যদি আপেক্ষিক গুরুত্ব প্রয়োজন হয়, আর তার যদি ঘনত্ব দেওয়া থাকে, তার ঘনত্বকে আমি পানির ঘনত্ব দিয়ে ভাগ দিলেই আপেক্ষিক গুরুত্ব পাবো। বাট ইউনিটটা উপরে নিচে একই হইতে হবে। যদি আমি ওই বস্তুর ঘনত্ব এমকেএস এ বসাই, তাকেও সিজিএস এ বসাবো। এই, আমি আশা করবো আপনার আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে বুঝছেন। কারণ আমাদের মেইন যে তরল বা ফ্লুইডের যে তাপ বাইর করার সূত্র, এটা এই এক সূত্র দিয়ে একটা টপিক বা এক সূত্র দিয়ে একটা চ্যাপ্টার আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। পি ইকুয়াল টু এইচ রো দিয়ে, এই এইচ রো দিয়ে যেহেতু আমাদের এস ইউজ হবে, তাহলে এ সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা এই জন্য এই উচ্চতার সম্পর্কে জানলাম, ঘনত্ব জানলাম, অভিকর্ষ ত্বরণ জানলাম, আর আপেক্ষিক গুরুত্ব সম্পর্কেও জানলাম। খাইরুল ইসলাম ভাই বলছে যে আলহামদুলিল্লাহ ভাই, আপনি অনেক ভালো করে ম্যাথ গুলো আমাদের বুঝাই দেন, অনেক ভালো করেন। ধন্যবাদ ভাই। যা পড়াই, কি পড়াই আসলে ভালো পড়াই কিনা আমি নিজেও জানি না, বাট আপনাদের যদি বোধগম্য হয় তাহলে আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনারা চাইলে কমেন্টস করে আপনাদের প্রবলেমের কথাও বলতে পারেন। পাশাপাশি আপনারা বিভিন্ন গ্রুপে লাইভটা শেয়ারও করে দিতে পারেন। আপনারা যদি মনে হয় যে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনাদের ডিপার্টমেন্টে কোনো গ্রুপ ট্রুপ যদি থাকে, শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে দিলে হয়তো কেউ না কেউ উপকৃত হতে পারে, অথবা কেউ না কেউ কিছু জানার থাকতে পারে। এই, ফাহিমা খাতুন আপু বলছে আজ সিভিল ডিপার্টমেন্ট বলে আপনার ক্লাস করতে পারলাম না স্যার। আসেন, আপনি আমন্ত্রিত আমাদের ক্লাসে। মেকানিক্যালের হয়ে কিছুদিন ক্লাস করেন। আর সিভিল আর মেকানিক্যালের সাথে আমাদের অনেকাংশে তো মিল ভাই। সিভিলের হাইড্রোলিক বা ফ্লুইড মেকানিক্স আমাদেরও আছে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস আমাদের মেকানিক্যালেরও আছে। তারপর অ্যাপ্লাইড মেকানিক্স যেটা বলেন, বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটাও তো মেকানিক্যালে আছে। এখন শাহিদ হাসান ভাই জিজ্ঞেস করছে, স্যার আপেক্ষিক গুরুত্বের একক হয় না কেন? আপনি তাহলে মিস করছেন আমার কথাগুলো। দেখেন আপেক্ষিক গুরুত্বের সূত্রটা কি ভাই? এস ইকুয়াল টু
বস্তুর ঘনত্ব ভাগ পানির ঘনত্ব, তার মানে আপনি উপরেও ঘনত্ব বসাচ্ছেন, নিচেও ঘনত্ব বসাচ্ছেন। তাহলে উপরে নিচে যদি একই রেশিও বা একই মান থাকে, তাহলে আপনি কি 1 ইউনিট আর 1 ইউনিট কেটে দিতে পারবেন, তাহলে এই জন্য আপনার কোনো ইউনিট আসবে না। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছি, যে কোনো বস্তুর ঘনত্ব যদি আমি এমকেএস এ কি বসাই, কেজি ভাগ মিটার কিউব বসাই, এখন আমি নিচেও ঘনত্ব বসাবো, সেটা কি পানির, তারও ইউনিট এম কেজি ভাগ কেজি ভাগ মিটার কিউব কেটে যাবে। যার কারণে আপেক্ষিক গুলোতে কোনো সময় কোনো ইউনিট হয় না। আর জসিমউদ্দিন ভাই বলছে রায়হান, রায়হান স্যারের ক্লাস, ভাই আমি ভাই, আমি স্যার না, হ্যাঁ আমি সবার ভাই। এক ক্লাসে তো আমি বলছি আপনাদের যত ছেলে আছে সবার আমি ভাই, কিন্তু মেয়েরা স্যার বলবে, সমস্যা নেই, মেয়েদের জন্য আমি স্যার, ছেলেদের জন্য ভাই। তাহলে আমাদের সূত্র শেষ, হ্যাঁ, একটা সূত্র। এখন আমরা যদি আমাদের অঙ্কে চলে আসি, আমি যে একটা অঙ্ক দেখাই আপনাদের, হ্যাঁ, এই যে ফার্স্টে একটা অঙ্ক চলে আসছে আমাদের। আচ্ছা দেখেন, এই অঙ্ক দিয়ে শুরু করি আপনাদের আলোচনা। উচ্চতাকে চাপে পরিণত করো যদি তরলটি পানি, তেল, পারদ হিসাবে ব্যবহার হয় বা পারদ হয়। মানে আমি যদি বিষয়টা আপনাদের সবসময় একটা টেন্ডেন্সি রাখবেন, আপনি আমি বা যে কেউ ভাই, আপনি যে কোনো সময় যে কোনো প্রবলেম ফেস করবেন, অথবা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যদি বলি, আপনার ফার্স্ট কাজ হবে আসলে প্রবলেমটাকে বোঝা, প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, যে প্রবলেম আসলে কি। আপনি যদি প্রবলেম বুঝতে পারেন, ইনশাল্লাহ আপনার 60 থেকে 80% সলিউশন হয়ে গেছে। বাদ বাকি একটু ইফোর্ট দিলেই হবে, আপনাকে আগে প্রবলেম বুঝতে হবে। সেই জন্য আমি ক্লাসে বারবার গুরুত্ব দেই যে আপনি আগে প্রশ্নটা বুঝেন, আপনি প্রশ্ন বুঝতেন কিনা। যদি আপনি প্রশ্ন বুঝতে পারবেন, আপনি সলিউশনের অনেক নিকটে, আপনার দ্বারাই সলিউশন করা পসিবল হবে। তাহলে প্রশ্নটা কি বলছে, যে 0.3 মিটার তরলের উচ্চতাকে চাপে পরিণত করো। তার মানে কি বলছে, একটা তরল দেওয়া আছে যে কোনো পাত্রে, এখানে যদি পাত্র মেনশন করে নাই, যে কোনো জায়গায় একটা তরল আছে, কিন্তু তরলটা কত উঁচুতে আছে ভাই, 0.3 মিটার। মনে করেন আমি একটা পাত্র নিজে থেকে বানাই নিলাম, এটা আমার এক পাত্র, এই পাত্রে এই পর্যন্ত একটা তরল আছে, এই পর্যন্ত কি আছে ভাই, তরল আছে। এই তরলের উচ্চতা ওরা কত বলছে, 0.3 মিটার। কি বলছে ভাই, 0.3 মিটার। যেহেতু উচ্চতা আছে, একটু আগেই বললাম যে আমাদের চাপের অন্যতম সূত্র হলো কি, এইচ রো জি এস। তার মানে এই সূত্রটা ডিপেন্ড করেই উচ্চতার উপরে, বাদ বাকি তো রো জি এস এগুলো কনস্ট্যান্ট, এগুলো পরিবর্তন তেমনটা হবে না, কারণ এইচ এর উপর ফুল চাপটা ডিপেন্ড করে। যার যেখানে যে তরলের উচ্চতা বেশি, ওই তরলের চাপ বেশি। তারা কি বুঝে আসছে? তাহলে এখানে উচ্চতা কত তরলের, 0.3 মিটার। তাহলে এই 0.3 মিটারকে ওটা চাপে পরিণত করতে বলছে। কিসে পরিণত করতে বলছে ভাই, চাপে। তাহলে আমি, অনেকে তো আমার স্টুডেন্টও না, যারা স্টুডেন্ট বা যারা স্টুডেন্ট না, সবার উদ্দেশ্যে যে আমি সবসময় একটা কথা বলি, যে আপনি প্রশ্ন করে যদি গিভেন ডাটাটা বুঝতে পারেন, যে আপনাকে কি করতে পারেন, আমার কাছে গিভেন ডাটাটা অস্ত্রের মতো। যদি আপনারা জানেন যে আপনার অস্ত্র দেওয়া আছে, আপনার কি কি অস্ত্র আছে আর কোন অস্ত্রের কি কি কাজ, কোন অস্ত্র কিভাবে ব্যবহার করতে হবে, কোন অস্ত্র কখন ব্যবহার করতে হবে, যে ভাই যে কি বলে বড় একটা তরবারি, এখন সামনে আপনার আসছে ছোট কিছু কাজ, মনে করেন যে ফল কাটা বা কোনো কিছু, এখন বড় তরবারি দিয়ে ফল কাটতে গিয়ে আপনি নিজেকে আহত করতে পারেন, বা আশেপাশের সারাউন্ডিং এ অনেক কিছু আপনি কেটে ফেলতে পারেন অনাকাঙ্ক্ষিত ভাবে। এই জন্য আমাদেরকে জানতে হবে আসলে যে কি আমরা বুঝবো, বা আমাদের কোন অংশটুকুর জন্য কি দরকার। এই জন্য আমাদের গিভেন ডাটা আগে, আজকে আমি বলি যে আপনি গিভেন ডাটাটা আগে লেখেন। গিভেন ডাটা কি বলছে, 0.3 মিটার তরলের উচ্চতা। তাহলে উচ্চতা বলতে কি বোঝা যায়, উঁচু, কত উঁচুতে আছে এই, তবে এটা এইচ এর মান দেওয়া আছে কতটুকু, 0.3 মিটার। এখন প্রশ্নে বলছে যে তরল উচ্চতাকে তাপে পরিণত করতে, কি হিসেবে পরিণত করতে, কারণ চাপ বা চাপের প্রতীক হিসাবে আমরা কি ইউজ করি, তাহলে পিছিয়ে থেকে ক নাম্বার হলো চাপ বাইর করবো। প্রথমে পানি হিসাবে যদি এই তরলটা ইউজ হয়, তারপর এই তরলটা যদি তেল হিসাবে ইউজ হয়, আবার এই তরলটা যদি পারদ হিসাবে ইউজ হয়, তিনটা আলাদা আলাদা হিসাবে। এখন আমি যদি শুরুতে এটাকে পানি হিসাবে ইউজ করি, ক নাম্বার কি হিসাবে ভাই, এই যে এখানে হিসাবে নেই, এখানে যে 0.3 মিটার যে তরলটা দেওয়া, সেটা যদি পানি হয়, আমাদের এইচ টু ও পানি, তাহলে পানি হিসাবে যদি হয়, তাহলে আমাদের চাপের সূত্র কি, পি ইকুয়াল টু এইচ রো জি এস। এই যে এক সূত্র দিয়ে বলছি ভাই, এক সূত্র দিয়ে আমরা ম্যাক্সিমাম বা প্রায় সব অঙ্কই করতে পারবো। তাহলে পানি হিসাবে তাহলে আমাদের এই সূত্রে কি কি লাগবে, উচ্চতা লাগবে, ঘনত্ব লাগবে, অভিকর্ষ ত্বরণ লাগবে, আপেক্ষিক গুরুত্ব লাগবে। তাহলে এখানে এইচ এর মান দেওয়া আছে কত, 0.3। এরপরে যে রো, এরপরে যে রো, আমরা সব সময় চেষ্টা করবো এখানে দুইটা জিনিস একটা ক্লিয়ার করে নিব, যে পি ইকুয়াল টু এইচ রো জি এস। এখানে যে রো আছে আর এখানে যে এস আছে,
এই দুইটা জিনিস ডিপেন্ড করবে আপনি করেন। তাহলে আপনি পানির হিসেবে চোখ বন্ধ করে পানির যে মুখস্থ মানটা ইউজ করতে পারবেন। তাহলে এই এসটা ইউজ হবে এখানে যে তরল দিছে ওই তরলের গুরুত্ব। তাহলে এসটা কার হবে ভাই? প্রশ্নে যে তরলটা দিছে তার। এখন দুইটাই পানি হলে কোনো আপত্তি নেই, বা দুইটাই পারদ হলে কোনো আপত্তি নেই, সমস্যা নেই। কিন্তু আপনার এইটা সবসময় কি হবে, পানি যদি ইউজ হয় তাহলে এইটা হবে ওই বস্তুটা, ওই তরলটা। কিন্তু আপনি যদি বলেন না এইটাই আমি তরলটা হিসাবে ইউজ করবো, এই ঘনত্বটাই তরলে নিব, তাহলে আপনি যদি ঘনত্ব পানির বসান তাহলে আপনি কি গুরুত্ব এখানে তরলটা ইউজ হয়েছে, যে ফ্লুইডটা ইউজ তার, যে তরলটা আমি ইউজ করছি তার। এখন ডিপেন্ড করবে আপনার উপরে। কিন্তু এটা যেহেতু পানি, তার মানে রোটাও পানি হবে, এক্সট্রা পানি হবে। এটা পানি তো আছেই, আবার এখানে যে তরল আছে এটাও পানি। তাহলে এই রোর ঘনত্ব যেহেতু আমি এম কেসে বসাইছি কত জানি ভাই, 1000। এই জি এম কেসে মুখস্থ জানি 9.81। আপেক্ষিক গুরুত্ব পানির 1। তাহলে এখান থেকে আসবে একটা মান, যেটা মান আসবে এটা আমরা অ্যান্সার হিসেবে পাবো। এখন আমার কথা হলো যে মানটা আসবে এটা ইউনিট কি পাবো? আমার তো ইউনিট দরকার আছে, ইউনিট কি লিখবো? এখন আমি আসি আপনাদের কাছে, যে আপনাকে কি কি আমি দেখাইলাম, যে পি ইকুয়াল টু এইচ রো জি এইচ, এই চারটা জিনিস দেখাইছি। তাহলে এইচ কি হিসেবে নিচ্ছি ভাই? উচ্চতা হিসেবে। এখন আপনাদেরকে অলরেডি বলছি যে উচ্চতার একক কি ভাই? মিটার। তারপরে কি বলছি, যে ঘনত্ব, ঘনত্বের একক এম কে কি বলছি? কেজি ভাগ মিটার কিউব। অভিকর্ষ ত্বরণ যখন আলোচনা করছি তখন অভিকর্ষ ত্বরণ ইউনিট কি দেখতে হয়? মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কয়ার। তারপর একটু পরে যেটা দেখাইছি যে আপেক্ষিক দ্রুত যার ইউনিট হয় না, তার বাকি কি হলো ভাই? কেজি। এই উচ্চতার একক, ঘনত্বের একক, ঘনত্বের একক ভাই কেজি ভাগ মিটার কিউব। আর অভিকর্ষ সময় দেখবেন একটা কমন কথা বলি, এই যে নিউটন নামে এক পাগলা আছে, একটু আগে আপনাদেরকে দেখালে যে নিউটন ইকুয়াল টু কে লেখা যায়? কেজি মিটার ভাগ সেকেন্ড। কি লিখছিলাম ভাই? তার মানে প্রশ্নের ইউনিট কনভার্সনে যখনই এই কেজি ভাগ মিটার, কেজি মিটার ভাগ সেকেন্ড স্কয়ার আসবে, এই কেজি মিটার ভাগ সেকেন্ড স্কয়ার দেখার সাথে সাথে ওই নিউটন হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? নিউটন। তাহলে আমিও এখানে দেখতেছি যে কেজি মিটার ভাগ সেকেন্ড স্কয়ার আসলে এই কেজি মিটার ভাগ সেকেন্ড অংশটা কি হয়ে যাবে? এখান থেকে আমি এটা নিউটন হয়ে যাবে। কি হয়ে যাবে? নিউটন। আর উপরে মিটার আছে, নিচে মিটার কিউব আছে, কাটাকাটি করলে থাকে কি? মিটার স্কয়ার। তার মানে ভাগ অবস্থা কি থাকবে ভাই? মিটার স্কয়ার। তাহলে নিউটন ডিভাইডেড বাই মিটার স্কয়ার, এটা হলো আমার চাপের ইউনিট। এখানে ইউনিট কি হবে ভাই? যে মানটা আসবে ইউনিট কি হবে? নিউটন ডিভাইডেড প্যাসকেল। আপনি চাইলে নিউটন ভাগ মিটার স্কয়ার ইউজও করতে পারেন, অথবা প্যাসকেলও লিখতে পারেন, কারণ এই নিউটন ভাগ মিটার স্কয়ারের অপর নাম হলো প্যাসকেল। আশা করি বুঝছেন। আমি তো মল্লিক ভাই, ধন্যবাদ ভাই। তারপর নাহিদ ভাই বলছে আসলে। তারপর শাহিদ হাসান ভাই, হাইড্রো আর আপেক্ষিক গুরুত্বের বিষয়টা আরেকবার বোঝালে ভালো হয়। জি, ইনশাল্লাহ বোঝাবো। এরকম প্রশ্ন করলে আমি বুঝাইতে পারবো ভাই কি সমস্যা হচ্ছে। কারণ আমি তো মানুষ আসলে। আমি ওই দিকে আমার অপোজিটে যারা শুনতেছেন আমাকে, কে কি রকম মন মানসিকতা নিয়ে কি বুঝতেছেন বা কি বুঝে আসতেছেন আমার পক্ষে আসলে বোঝা অসম্ভব। এটা যদি প্রশ্ন করেন তাহলে আমি বিষয়টা আরো ক্লিয়ার করে দিতে পারবো। আবারও বলি, প্রশ্নে আমাদের এই পি ইকুয়াল সূত্র কি ভাই? এইচ রো জি এইচ। এটা এইচ কিন্তু ডিপেন্ড করে, পুরো চাপটাই ডিপেন্ড করে এইচ এর উপরে। তার মানে এখানে যে তরল ইউজ করছি আমরা পাত্রে, বা কোনো জায়গায় ট্যাঙ্কিতে, বা যে কোনো জায়গায় যে তরল ইউজ করবো, বা পাইপে যে তরল ইউজ করবো, তার উপর ডিপেন্ড করে আমার চাপ হবে এই, ওটা উচ্চতা শেষ। বাকি থাকলো রো জি এইচ। এই রোটা হলো ঘনত্ব, এসটা হলো আপেক্ষিক দূরত্ব। এখন এই ঘনত্ব এবং আপেক্ষিক দূরত্বের বিষয়টা হয় কি, আপনি যদি এই ঘনত্বটাকে পানি পানি হিসাবে ইউজ করেন, মানে পানির ঘনত্ব হিসেবে ইউজ করেন, মুখস্থ পানির ঘনত্ব আপনি এমটিএস এ জানেন কত, সিজিএস এ জানেন, এফপিএস, তিনটাই মুখস্থ। আপনার ইউনিট অনুযায়ী আপনি বসাই দিবেন। যদি মুখস্থ বসান রোটাকে পানি হিসাবে, তাহলে এখানে যে আপেক্ষিক গুরুত্বটা আছে, এখানে কার আপেক্ষিক গুরুত্ব হবে? প্রশ্নে বা ওই ট্যাঙ্কে, ওই পাত্রে যে তরল ইউজ করছেন তার আপেক্ষিক গুরুত্ব। আমি আবারও বলি ভাই, একটা প্রশ্ন দিছে, প্রশ্নে একটা তেল দিছে, তারপরে একটা পাত্রে তেল দিছে, তেল রাখতে বলছে, তেলের চাপ কত হবে? তাহলে ওই প্রশ্নে কি হবে? রো আর এস এর মান। এই রোটা যদি আমি পানির বসাই, এসটা ওই তেলের হবে। আবার যদি আমি এসটা পানির বসাই, তাহলে এই রোটা হবে তেলের। তার মানে যে কোনো একটা পানি ঠিক। এখন আপনি যদি রোটা তেল বসান তাহলে এসটা হবে পানির, আপনি এই রোটাই যদি পানি বসান তাহলে এসটা হবে তরলের। আশা করি সাহিদ হাসান ভাই বুঝতে পারছেন, না হলে আবার প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আসলে আমার কাছে অ্যান্সার নাই, আমি আপনাদের উপর ছাড়িয়ে দিলাম আর কি অ্যান্সার। হ্যাঁ, নেক্সট, এটাকে যদি খ হিসাবে, যদিও বা পুরো বোর্ডে হিজিবিজি লিখে ফেলতে, একটু মুছতে ফেলি। হ্যাঁ,
আচ্ছা নেক্সট, খ নাম্বারে কি বলছে, ওই 0.3 মিটারকে তাপে পরিণত করতে বলছে। তাহলে এইখানে যে তরলটা ইউজ করছি, এতক্ষণ তরলটা ছিল পানি, এখন এই তরলটা কি হিসেবে ইউজ হবে ভাই? এই তরলটা হিসেবে হবে তেল, অয়েল দিলাম। কি দিলাম ভাই? অয়েল। যার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.8। কত দেওয়া আছে ভাই? এই পাত্রে এখন যে তরল আছে তেল, তার আপেক্ষিক গুরুত্ব 0। নেওয়ার পর আবার আমরা শুরু থেকে বলবো, উচ্চতা কত? ওই 0.3 মিটার। 0.3 মিটার। আবার ওই সেম কাহিনী, এখন রোটাকে কি হিসাবে বসাবো? পানি হিসাবে, না এখানে যে তেল নিচ্ছে তেল হিসাবে? যদি তেল হিসাবে বসে, তেলের ঘনত্ব বসবে এখানে। আর যদি পানি বসে, তাহলে পানির ঘনত্ব বসবে। এখন যদি প্রশ্নে তো তেলের ইয়ে দেওয়া নেই, ঘনত্ব দেওয়া নেই, যদি আপনি তেলের ঘনত্ব বসান, তাহলে তেলের ঘনত্ব বাইর করে করতেন, তাহলে পানির ঘনত্ব মুখস্থ কত? 1000। জি অভিকর্ষণ ত্বরণ মুখস্থ কত ভাই? 9.81। আর এস কোনটা? এই যে আমি এইটা যেহেতু পানি হিসাবে নিচ্ছি, এই 1000 কি হিসাবে নিচ্ছি? পানি দেওয়া আছে, যে প্রশ্নে দেওয়া আছে 0.8, তাহলে এখানে বসাবো আমরা 0.8। তাহলে এই 1000 বসালাম পানির জন্য, আর 0.8 বসালাম তেলের জন্য। মানে বিষয়টা এরকম যে একটা পানি হলে একটা তেল হবে। কিন্তু এই জায়গায় যদি আমি তেলের আপেক্ষিক গুরুত্ব বসাইতাম, এই তেলের ঘনত্ব বসাইতাম, তাহলে এখানে ইউজ হইতো পানির আপেক্ষিক গুরুত্ব। আশা করি বুঝছেন। এখান থেকে যা আসবে ওটাই অ্যান্সার। ইউনিট কি আসবে ভাই? ওই সেম দেখাইলাম, নিউটন ভাগ মিটার স্কয়ার অথবা প্যাসকেল। নেক্সট, 3 নম্বরে কি বলছে? এটা যদি পারদ হয়, তার মানে এখানে যে তরলটা ইউজ হচ্ছে, এই তরলটা যদি কি হয় ভাই? পারদ হয়। এবার অয়েল না, এবার কি ভাই? পারদ। এবার এখানে ইউজ হয়েছে কি? পারদ। পারদের প্রতীক হলো এইচ ভাই, পারদ প্রকাশ ইকুয়াল টু এইচ রো জি এস। আবার এইচ এর মান 0.3, রোর মানে যে আমি যদি পানি হিসেবে ইউজ করি তাহলে 1000, জির মান মুখস্থ 9.81, তাহলে এস কি? এই রো যেহেতু আমি পানি হিসেবে নিচ্ছি, তাহলে এস হবে ওই পারদ হিসাবে। তাহলে পারদের আপেক্ষিক দূরত্ব 13.6। তাহলে এখান থেকে যা আসবে এটা হলো নিউটন ভাগ মিটার স্কয়ার। যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট, একটু প্রশ্ন করতে পারেন, না হলে আমরা সামনের দিকে যাব। স্যার আমাদের কি হচ্ছে শীট করাবেন নাকি হচ্ছে ম্যাকালজি বই ফলো করবেন? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন এখন এই। না না, আমি কোনো আমি বলে নেই আমাদের যারা অনলাইনে অফলাইনে, যে আমি যে কোনো ক্লাস, সেটা জেনারেল ননের ক্লাস নেই আর ডিপার্টমেন্ট ক্লাস নেই, আমি ফিক্স করে কোনো বই ফলো করি না। সেটা মেকালজি বা কোনো বই না, ঠিক আছে? এটা আমার নিজের মতো করে সব সাজানো আছে। আমি নিজের মতো করে, এবং আমার যে সাজানো আছে বা আমি যে শীট আকারে দিব বা যা পড়াবো, এটা মোটামুটি গাজীপুরে আপনারা যত ধরনের বই পাবেন মেকানিক্যাল এর জন্য, সাবের জন্য হোক আর অ্যাসিস্ট্যান্টের জন্য হোক। যেমন আমি যদি বলি ভাই তারপরে অপটিমাম, তারপর টটের এডমিশন কোচিং বই, তারপর জালাল শিকদার ইংলিশের, ইমরান ভাইয়ের ফান্ডামেন্টাল, তারপর বাপ্পি স্যারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রিসেন্ট একটা মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের বই জব হ্যাক। আমি সব বইয়ের সমন্বয়ে করাবো ইনশাল্লাহ। এই জন্য কোনো বই ফলো ফিক্স করে করবো না, বাট যার বই যার কাছে আছে ফান্ডামেন্টাল বিষয়গুলো সবাই বুঝতে পারবেন, সমস্যা নেই। এই বাদ বাকি এক্সট্রা যা পড়াবো সব লিখে দিয়ে পড়াবো, তো কোনো সমস্যা নাই। শীত আকারে কারো কোনো টেনশন করার দরকার নেই, আমাদের স্টুডেন্ট স্পেশালি। তাহলে এটা স্কিপ চলো। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন এক ভাই বলছিল, যে আমরা ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের বিষয়টা ক্লিয়ার। আমি বারবার বলতেছিলাম যে ঘনত্ব যদি আমি পানি বসাই, আপেক্ষিক গুরুত্ব তেল হবে। এখন সাপোজ এই প্রশ্নেই এই যে পারদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া হচ্ছে 13.6। এখন আমি চাচ্ছি না আমি এই ঘনত্বের জায়গায় পারদ ইউজ করবো, তাহলে পারদের ঘনত্ব জানতে হবে। তাহলে ঘনত্ব কিভাবে বের করবো? তাহলে ঘনত্বটা ওই যে আপেক্ষিক সূত্র দিয়ে পারবো। আপেক্ষিক গুরুত্বের সূত্র কি ছিল ভাই? বস্তুর ঘনত্ব। এখানে যদি পারদ ইউজ করতাম তাহলে পারদ, তাহলে উপরে কি বসতো ভাই? পারদের ঘনত্ব। আর নিচে কি বসতো? সূত্রটা আমাদের পানির ঘনত্ব। পারদের ঘনত্ব ডিভাইডেড বাই কি ভাই? পানির ঘনত্ব। তাহলে এই যে এসটা আমি জানি, এবার ওরা বলেই দিচ্ছে যে এস এর মান কত? 13.6। তাহলে আমি এখানে 13.6 বসাইলাম, ইকুয়াল আমার পারদের ঘনত্ব দরকার। তাহলে এখানে পারদের ঘনত্ব থাকলো, এটা আমি বাইর করব। আর ডিভাইডেড বাই এই যে পানির ঘনত্বটা আমার মুখস্থ এমকেছে 1000, তাহলে আমি এখান থেকে পারদের ঘনত্বটা পাবো। তাহলে পারদের ঘনত্ব ইকুয়াল টু কি কত হবে? এই 1000 গুণন 13.6 মিলে হবে 13,600 কেজি। বস্তু বা কোনো তরল
বা কোনো ফ্লুইডের যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, ওই আপেক্ষিক গুরুত্ব থেকে আমি তার ঘনত্ব বের করতে পারবো। আবার যদি তার ঘনত্ব দেওয়া থাকে, ঘনত্ব থেকে আমি আপেক্ষিক গুরুত্ব বের করবো। এই এতটুকু। আশা করছি এটা সবার বুঝে আছে। নেক্সট প্রশ্নে চলে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট একটা আমরা প্রশ্ন পাইছি। এটা আমাদের ম্যানোমিটার। ম্যানোমিটারের কিছু প্রকারভেদ আছে, আপনারা বই দেখতে পারেন। সরল ম্যানোমিটার, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, ইনভার্টার ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, মাইক্রো ম্যানোমিটার। হ্যাঁ, আমি থিওরি অত দূর যাবো না, আপনার বই দেখতে পাবেন, যে কোনো বই কমন থিওরি গুলো আছে। আমরা এই টাইপের ম্যাথ যদি সলিউশন করি, যে এই টাইপের ম্যানোমিটার যুক্ত যতগুলো ম্যাথ করব, ম্যানোমিটারের জন্য কিছু সূত্র আমাদের লাগবে। আবারও বলি, আমাদের এই অধ্যায়ের ওয়ান অ্যান্ড অনলি যে সূত্রটা কি ভাই, এইচ রো জি। এইটা সূত্র সবসময় আমরা ফলো করবো বা অ্যাপ্লাই করবো। বাট এই সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে এরকম যদি ম্যানোমিটার থাকে, এক প্রান্ত থাক, দুই প্রান্ত থাক, অথবা ইনভার্টেড উল্টে থাক, যে কোনো কিছু থাক, আমরা এই লেখা লিখতে পারবো। এটা একটু লিখে নেন, বা যারা আমাদের স্টুডেন্ট আছেন, যারা লাইভে আছেন, তারা না লিখলে চলবে। আমরা যখন নিচে নামবো, হ্যাঁ, শুধু এতটুকু নামের আমরা অঙ্কের ক্ষেত্রে বুঝতে পারবো। নিচে নামলে আমরা প্লাস হিসাবে নিব, আর যদি আমরা উঠলে আমরা মানগুলো মাইনাস হিসাবে নিব। তারপর এরপরে যে বায়ুর হিসাব যেগুলো আছে, বা নল বদ্ধ থাকলে কি হবে, বা নল খোলা থাকলে বায়ুর চাপ আসবে কিনা, যখন আমি আবারও বলতেছি ভাই, আমি কিন্তু এরকম না যে আমি সব বিষয় বলে দিব, এরপর একটা একটা করে মানে এই ম্যাথ করবো একবার, ওই ম্যাথ করবো, এরকম না। আমি যে ম্যাথ আসবে ওই ম্যাথ রেসপেক্টে আলোচনা করবো, তারপর ওই ম্যাথের সলিউশন হবে, তারপর অন্য টাইপ আসবে, ওটাই আলোচনা হবে, তারপর অঙ্ক আসবে। ঠিক আছে? এই জন্য আমরা এরকম করে বায়ুর হিসাবটা আপাতত আসবো না। নিচে নামলে প্লাস, উপরে উঠলে মাইনাস। আর একটা জিনিস মনে রাখবো, যে আমি যে শুরুর প্রান্ত, মানে যেখান থেকে শুরু করব, ওই শুরুর প্রান্ত যদি আমি পজিটিভ নেই, তাহলে আমাকে শেষের প্রান্ত নেগেটিভ নিতে হবে। শেষের প্রান্ত নেগেটিভ নিতে হবে। And এই শুরুর প্রান্ত পজিটিভ এবং শেষের প্রান্ত নেগেটিভ, এটাকেই আমরা বইয়ের ভাষায় বা আহ বইয়ে ম্যাক্সিমাম টাইম আপনাদের এরকম একটা সূত্র লেখা আছে, বাম প্রান্তের চাপ ইকুয়াল টু ডান প্রান্তের চাপ। আলটিমেটলি এই সূত্রটাই একটা রূপ হলো এগুলো, বাম প্রান্ত চাপ। এখন ওইটার থেকে আমরা এটাই ফলো করবো বেশি, যে নিচে নামলে পজিটিভ নিব, উপরে উঠলে মাইনাস নিব। যে প্রান্ত দিয়ে শুরু করবো ওটার মান পজিটিভ নিব, যেখানে গিয়ে শেষ হবে ওটার মান মাইনাস নিব। তাহলে আমরা এই প্রশ্নের সলিউশনে আসি। সলিউশনে যদি চলে আসি, খুব ইজি এই টাইপের প্রশ্নগুলা। এবং ম্যাক্সিমাম যে চাপের পরিমাপক নামের যে প্রথম অধ্যায়টা আছে, অনেকে আমরা এটাকে ম্যানোমিটার নামেও চিনি, যেহেতু ম্যাক্সিমাম ম্যানোমিটার অঙ্ক। আর আমরা যেহেতু তরলের পরিমাপ করতে চাপ, আর তরলের চাপ পরিমাপ করতে যেহেতু আমাদের ম্যানোমিটারে ইউজ হয়, এজন্য আমরা ম্যানোমিটার নামে অনেকে চিনি আর কি এটাকে, এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, আমরা যদি এই সূত্র বা এই অঙ্কের সলিউশন করি, তাহলে আপনাদের উদ্দেশ্য একটা বলি, যদি আপনার এরকম ম্যানোমিটার পান, সেটা সরল হোক, এখানেও একদিকে প্রান্ত আছে, যদি দুই প্রান্ত থাকে, এটা আবার উল্টে থাকে, যাই থাক না কেন, আপনি যে কোনো এক জায়গা থেকে অঙ্কটা শুরু করতে পারবেন। আপনি যদি বলেন না আমি বাম দিক থেকে শুরু করবো, ইটস ওকে, চলবে। যদি ডান দিক থেকে শুরু করতে চান, তারপরে চলবে। আপনি যেখান থেকে শুরু করেন অঙ্ক হবে এবং সলিউশন একই আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি, যেহেতু এই প্রান্তে কি প্রশ্ন বলছে যে এ বিন্দুতে চাপ, তাহলে এ পয়েন্ট কোথায় আছে ভাই, এই এ পয়েন্টে, এখানে একটা পয়েন্ট আছে যার চাপ বাইর করতে বলছে, এবং এখানে ঘন করে দেওয়ার আগে নিচে লেখা আছে এইচডি, মানে কি ভাই, পারদ। এই কালো ঘন অংশটা পুরোটাই হলো পারদ। এরপরে এই যে পুরো ফাঁকা স্থান, যেহেতু এটা ফাঁকা করে দেওয়া আছে, তার মানে এটা কি বায়ু হিসাবে প্রবেশ করছে, এখানে অন্য কোনো তরল নাই। ঠিক আছে? একটা কথাই বলে রাখি, যে এরকম যদি খোলা প্রান্ত থাকে, তাহলে ওখানে আমরা যে বায়ুটা আসবো ওটা আপাতত বাদ দিই, হ্যাঁ। বায়ু প্রান্ত খোলা থাকলে আমরা বায়ুর হিসাবটা বাদ দিই। তাহলে আমরা শুরু করি যদি এ প্রান্ত থেকে। প্রশ্নে বলছে এ বিন্দুতে চাপ, এ বিন্দুতে চাপ মানে আমরা পির মান বাই করতে বলছি, কিন্তু কোথায় ভাই, এ পয়েন্ট, এই জন্য আমরা পি এ লিখলাম। এ পয়েন্টে চাপ, তাহলে শুরু করলাম কোথা দিয়ে, আমি এখান থেকে। এখন আর একটা জিনিস আপনাদেরকে বুঝাই। মনে করেন একটা পাত্রে তরল আছে, একটা পাত্রে এতগুলা তরল আছে, এগুলো সব তরল পাত্রে। এখন এখান থেকে এইটুকুর উচ্চতা হলো এই, তাহলে পাত্রের এই তরলে এখানে গিয়েও সেই চাপ পাবো, এর সমান্তরালে এখানে গিয়েও একই চাপ পাবো। যতক্ষণ পর্যন্ত উচ্চতার পরিবর্তন হবে না, ততক্ষণ চাপেরও পরিবর্তন হবে না, কারণ আমাদের সূত্রতেই তাই। আর এই সূত্র সম্পূর্ণ ডিপেন্ড করে উচ্চতার উপরে। তার মানে আমি যদি কোন একটা রেখার সমান্তরালে নেই, তাহলে এখানে এই পয়েন্টে যে চাপ পাবো, এই বরাবর এখানেও সেই চাপ পাবো। কারণ কি, এখানে উচ্চতা এখানেও এখানেও এখানে সব জায়গায় উচ্চতা সেম, মানে কি সব জায়গায় চাপও সেম। তার মানে আমি আপনাদেরকে এই পয়েন্টে বললাম, মানে এর সমান্তরালে চলে আসতে পারে ডিরেক্ট এখানে, কোথায় ভাই,
এখানে। এখন এখানে নামার পরে আমার পাইপটা যদি নিচের দিকে, আমি নিচে নামবো, তাহলে লেখা আছে যদি নিচে নামি তাহলে প্লাস হবে। কি হবে ভাই? নিচে নামলে প্লাস হবে। তাহলে নিচে নামে আমি কি দিলাম? নিচে নামার জন্য আমি প্লাস দিলাম। হ্যাঁ, এর নিচে নামবো প্লাস। কতটুকু নিচে নামবো ভাই? এখান থেকে এইটুকু নিচে নামবো, যার হাইট দেওয়া আছে 20 মিলিমিটার। কি দেওয়া আছে? 20 মিলিমিটার। এখন 20 মিলিমিটারকে যদি আমি মিটার বানাই তাহলে 0.02 হবে। 0.02 কি হবে? মিটার হবে। একটু আগে আমরা দেখলাম যে 1 মিটার সমান ছিল কি 1000 মিলিমিটার। তার মানে 1000 মিলিমিটার মিলে 1 মিটার হয়। তাহলে এখানে মিলিমিটার ছোট, আমি মিটারে আসবো, তাহলে ছোট থেকে বড় আসবে 1000 দিয়ে ভাগ। তাহলে 20কে 1000 দিয়ে ভাগ দিলে আমরা 0.02 পাবো। ঠিক আছে, তাহলে 0.2 মিটার। তাহলে আমি কতটুকু নিচে নামবো? এই 0.02 মিটার নিচে নামবো। আর এই 0.02 কার মান বসাইলাম? একটা আবারও হয় এই সূত্রটা, মানে প্রতিবার। আচ্ছা, আমি প্রথমবার আপনাদেরকে সূত্র বসাই দেখাই দিই, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। তাহলে এইখানে যে তরল আছে, এই তরলের জন্য সূত্র বসালাম কি? H1 দিলাম, রো দিয়ে। আবার এখানে আসলাম ভাই 50 মিলিমিটার, তাহলে উচ্চতা 0.05 মিটার হবে। তাহলে আবার নিচে নামলাম কতটুকু? H2। এই যে নিচে নামতেছি মানে প্লাস H2 রো দিয়ে। আবার কি H2 রো দিয়ে লিখলাম। তাহলে আমরা এখানে আসলাম। এখন মনে করেন আমি এই ম্যানোমিটারটাকে এইভাবে দুই ভাগ করবো, আবার এখান থেকে এইটুকু অংশ উপরে উঠতো, তাহলে আমি যতটুকু নিচে নামতাম ততটুকু উপরে উঠতাম না ভাই? একটু আগে বললাম যে আপনি যদি নিচে নামেন তাহলে প্লাস, আর উপরে উঠলে মাইনাস। সাপোজ আমি নিচে নামলাম 5 উচ্চতা, তাহলে কি লিখলাম? +5। তাহলে উপরে উঠলাম আবার 5 উচ্চতা, তাহলে কি লিখতে হবে? -5। তাহলে প্লাস মাইনাস মিলে কি হয়ে যাবে? শূন্য হবে। তাহলে আমি নিচেরটুকু যতটুকু নামবো উপরে ততটুকু উঠবো, যেহেতু লিকুইড একই একই তরল। এর জন্য আমরা কি করতে পারি? একই তরলের ক্ষেত্রে এখান থেকে ডিরেক্ট লাফ দিয়ে ওই বরাবর এখানে চলে যেতে পারি। কারণ আমি নিচে যতটুকু নামবো প্লাস, উপরেও ততটুকু উঠবো মাইনাস। প্লাস মাইনাস শূন্য হবে। এই জন্য একই তরলের ক্ষেত্রে এখান থেকে শুরু করে একই তলে সমান্তরাল বরাবর একই তরলের জন্য এখান থেকে লাফ দিয়ে এখানে চলে গেল। আশা করছি শুনে থাকা, তাহলে ওইদিকে বাদ। তাহলে আমার এই পর্যন্ত শেষ। তাহলে ইকুয়াল টু কি হবে ভাই? শূন্য। দেখেন এই সূত্রটা যদি বুঝে আসেন, এই সূত্র অনুযায়ী পরবর্তী যদি মান বসে, আমি যদি পিএ বাইর করবো, পিএ থাকলো। অঙ্কে এজ ইউজুয়ালি সূত্র না লিখে প্রথমবারই আপনি যদি ডাটা লিখে অঙ্ক করতে পারেন, তারপর মার্ক দিবে এই প্রশ্নে। তাহলে আমি প্রথমবার নিচে 0.2, এটা হলো এইচ এর মান। তারপর কি বসাবো? রো আর জি। তাহলে রোর মান যদি পানি বসাই 1000, জির মান কি বসালাম? 9.81। তারপর কি বসবে ভাই? এস। এই রো বসাইছি পানির, তাহলে এস কার বসবে? এই যতটুকু উচ্চতা নিচে এখানে যে তরল আছে তার উচ্চতা, সেই তরলটা। তাহলে এখানে তরল হিসাবে কি আছে? পানি। তাহলে পানির S1। তারপর চলে আসলাম কোথায়? এই প্লাস, এই প্লাস এখানে দিলাম। তারপর H2। H2 বলতে কোথায়? এই তরলটা। তাহলে এখানে যে তরল আছে, তরলের উচ্চতা কত? 0.05। এইচ বসাইলাম, মানে এই সূত্রটা আমরা ফিল আপ করতেছি। এইচ। তারপর রো বসবে, তাহলে রো যদি পানির বসাই কত ভাই? 1000 ইন্টু জি কত? 9.81 মুখস্থ। তাহলে এস, এই এস কার হবে ভাই? এই যে রো বসাইছি 1000 পানির, তাহলে এস হবে এখানে যে তরল আছে তার। তাহলে এখানে তরল কে আসছে? এই যে পারদ, এসডি। তাহলে পারদের আপেক্ষিক দূরত্ব একটু আগে আমরা দেখলাম, মুখস্থ কত ভাই? 13.6। এটা মুখস্থ রাখবো যে পারদের আপেক্ষিক দূরত্ব কত? 13.6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে ডিরেক্ট পি এর মান পেয়ে যাবো। মাহবুবা দিলা আসি আপু বলছে ভাইয়া অনলাইনে ক্লাস নেন প্লিজ। জি ভাই, এখন থেকে অনলাইনে ক্লাস নিবো এবং এই ব্যাচে ক্লাস নিবো। হ্যাঁ, যে ব্যাচ 22তম ব্যাচ, এই ব্যাচে ইনশাল্লাহ অনলাইনে ক্লাস নিবো। হ্যাঁ, আপনি চাইলে এই ব্যাচে অনলাইনে যুক্ত হতে পারেন। অনল চক্রে রাহান ভাই মানে আগুন। আগুন হলে তো ভাই রুমটা জ্বলে যাইতো। হ্যাঁ, রুম জ্বলে যায় না, তার মানে আমি আগুন না। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা চাপের মানটা পাবো। হ্যাঁ, আশা করি সবার বুঝে আসছে। কারো কোনো প্রশ্ন থাকলে, স্পেশালি আমাদের যে স্টুডেন্ট আছেন, আপনি প্রশ্ন করতে পারেন। শাহিদ হাসান ভাই, আরো একবার বুঝালে ভালো হতো। একবার না ভাই, 1000 বার বোঝানো টিচার আমি। আপনি যতবার প্রশ্ন করবেন ততবার বোঝাবো। আমি একটা ম্যাথ দিয়ে একটা ক্লাস নেওয়া টিচার, সমস্যা নেই। তাহলে আরেকবার বলি, প্রশ্নে কি বলছে? এ বিন্দুতে চাপ। তাহলে এই এ বিন্দুতে চাপ, তাহলে চাপের ইউনিট যেহেতু বা চাপ যেহেতু আমরা পি দিয়ে প্রকাশ করি, এজন্য পি এ লিখছি। পি এর মানে হলো কি? এ বিন্দুর চাপ আমি নির্ণয় করছি। তাহলে এ বিন্দুর চাপ আমি নির্ণয় করবো, শুরু করছি এ বিন্দু দিয়ে, এই জন্য পি এটা শুরুটা হলো, এই যে শুরুর প্রান্ত প্লাস, এই জন্য পি এটা প্লাস লিখছি। কারণ আমি এখান থেকে যখন চাপ বের করতে শুরু করছি, তো এই বরাবর যদি একই চলে এখানে চলে আসতে পারি, কারণ এখানে যে চাপ এখানে ওই চাপ। এখানে আমি একটু আগে দেখালাম যে একই উচ্চতায় সকল জায়গায় চাপ একই হয়। তাহলে এখান থেকে ডিরেক্ট চলে আসলাম কোথায় ভাই? এখানে। তাহলে এখানে আসার পর যে আমি নিচে নামবো, কতটুকু উচ্চতা নিচে নামবো? এই যে 20 মিলিমিটার। তাহলে মিলিমিটারকে আমি মিটারে বানাইছি, তাহলে 0.02 মিটার। এই যে আমরা নিচে নামতেছি, নিচে নামলেই প্লাস দিব,
আর উপরে উঠলে মাইনাস দিব, তাহলে আমি ছিলাম এখানে, নামতেছি এখানে, তাহলে এটুকু নিচে নামতেছি, তাহলে কতটুকু নিচে নামতেছে? 0.02 প্লাস। এখন এইটা হবে সব সময় এই সূত্রটা মেনটেন করে, যে আমাদের এই যে পি ইকুয়াল টু এইচ রো জিএস, এই সূত্রটা মেনটেন করে হবে। তাহলে এই যে যতটুকু নিচে নামলা 0.2, এটা মাত্র এইচ এর মান বসাইলাম, তাহলে বাকিগুলা বসাইতে হবে। তাহলে বাকি কি ভাই? রো। রো মানে কত? এই যে 1000, পানির হিসাবে 1000 মুখস্থ। এই জি এম কে এস এ 9.81 মুখস্থ। তাহলে এই এস, এস কার বসবে ভাই? এখানে যে তরলটা ছিল তার। তাহলে এখানে তরল হিসেবে কে ছিল? পানি, এই জন্য পানির এস বসতে 1, শেষ। এখন আমি আসছি কোথায়? এখানে, এখান থেকে আবার এইটুকু নিচে নামবো। তাহলে এইটুকুর উচ্চতা কত? 0.05, এই যে প্লাস 0.0, নিচে নামতেছে তাই প্লাস। তারপর রো, রোর মান কত? এই যে পানি হিসেবে 1000, জি 9.81। তাহলে আমি যদি রো পানি হিসেবে ইউজ করছি, তাহলে এখানে যে এসটা আছে, এসটা কার বসাইতে হবে? এখানে যে তরল ছিল তাই। তাহলে এখানে তরল হিসেবে কে আসবে ভাই? এই যে এস জি, পারদ। তাহলে পারদের আপেক্ষিক দূরত্ব 13.5 বসা ইকুয়াল 0। এখান থেকে আমরা পি এর মান পাবো। আশা করছি সাইদ হাসান ভাই বুঝতে পারছো না? নেক্সট। এখন এই প্রশ্নটাই আপনি যদি চান, আপনি যদি কি চান, এখানে ইউনিট চার্জ আমরা তো দেখলাম চাপের নিউটন পার মিটার স্কয়ার। এখন এই ইউনিটটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, এটা চাপের একচুয়াল একক। এখন আমরা চাপ কিন্তু উচ্চতার এককে বাইর করতে পারি, উচ্চতা দিয়ে। তাহলে মনে করেন আমি একটু আগে বললাম যে পি ইকুয়াল টু সূত্র হলো এইচ রো জি এস। তাহলে এখান থেকে যে মানটা পাবো এটা ইউনিট হবে নিউটন ভাগ মিটার স্কয়ার। এটা হলো চাপের প্রকৃতি একক বা চাপের মান। তার একক মানে কি? এইচ এর মান বাইর করতে। তাহলে এইচ ইকুয়াল সূত্র হবে কি? এই পি এখানে আছে, এই দিকে রোজিয়াস, এদিকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে পি ভাগ রোজিয়াস, তাহলে এখান থেকে ইউনিট পাবো মিটার। তার মানে চাপের মান যদি আপনি মিটারে বাইর করেন তখন ওটা উচ্চতার এককে আসবে। আর চাপের মান যদি আপনি নিউটন পার মিটার সেটা পুরোটা বসায় করেন তখন আপনার কি প্যাসকেল বা চাপের প্রকৃত এককে আসবে। ঠিক আছে? এই অনেক বইয়ে ডিরেক্ট এইচ হিসাবে বাইর করে, তো এইচ হিসাবে বাইর করলে তখন আপনার এই রোজিটা বসাতে না হবে না, এখানে রোজি বসাবেন না, মানে কোনো কিছু রোজি বসাবে না, তখন ইউনিটটা আসবে মিটারে, মানে উচ্চতার এককে আসবে। বাট আমরা কি করব? সবসময় রোজি এস দ্বারাই করব। কারণ কোন ইউনিটে বা কোনো অঙ্কে ডিরেক্ট এভাবেই বলে দেয় আপনি চাপের মানটা কিলো প্যাসকেলে বাইর করেন, চাপের মানটা প্যাসকেলে বাইর করেন, বা চাপ বাইর করেন। ঠিক আছে? উচ্চতার এককে অনেক কম বলে। হ্যাঁ, এজন্য আমরা যেহেতু যেই অঙ্কে কিলো প্যাসকেলে বলবে, বা অনেক অঙ্ক আছে যে চাপের পার্থক্য বাইর করতে বলতে পারবে এ এবং বি পয়েন্টে, তখন কিন্তু আমার ইউনিট ওটাই রাখা লাগবে, প্যাসকেল অথবা নিউটন পার মিটার অথবা কিলো নিউটন পার মিটার। তাই আমরা পেন না নিয়ে আগে রো জিএস বসাই দেবো, কারণ রো জিএস বসাতে খুব একটা সমস্যা হবে না। এর রোর মান 1000, জির মান 9.8, অনেক ক্যালকুলেটারে বসাবে, ক্যালকুলেটার ক্যালকুলেটার মতো কাজ করে, মুখস্থ তো আর বা আমাদের তো মুখে মুখে তো আর হিসাব করতে হবে না, এই জন্য রো জিএস ডিরেক্ট বসাই দিব, সমস্যা নেই। নেক্সট যে প্রশ্নটা, নেক্সট প্রশ্নে কি বলছো ভাই? আচ্ছা, ফিগার আছে না, এই যে ফিগার চলে আসছে আমাদের। হ্যাঁ, ফিগারে কি বলছে? প্রশ্ন বলছে গেজ এ তে পাঁচ। এখন গেজ বলতে কি বোঝায়? গেজ বলতে কি বোঝায়? গেজ হলো আমরা যে ডিভাইসের সাহায্যে বা যে যন্ত্রের সাহায্যে বা যে ইনস্ট্রুমেন্টের সাথে চাপ পরিমাপ করবে, এটা হলো গেজ। কথা কি বুঝে আসছে? And চাপ পরিমাপ করবো যেটা হলো কি গেজ। এখন আমরা যে অঙ্কগুলো করলাম, সূত্র কি ছিল? পি ইকুয়াল টু এইচ রো জি এস। এন্ড এই সূত্র দিয়ে একটা চাপের মান পাইলাম। এই চাপের মানটা কি ভাই? মানে এই চাপ, চাপ আবার আমাদের কয়েক রকম আছে। এই সূত্র ইউজ করে যেটা পাবো এটা হলো গেজ চাপ। এটা কি চাপ ভাই? গেজ চাপ। অথবা গেজ মিটার দিয়ে সেই চাপ নির্ণয় করবো, এটা হলো গেজ চাপ। তাই কি বুঝে আসছে? আবারও বলতেছি, আমরা সূত্রের সাহায্যে যে পাবো ওই চাপটাকে বলবো গেজ চাপ। এখানে মানে ভিন্নতা আছে, যেখানে বায়ুটার হিসাব আসবে ওটা আলাদা হিসাব। বাট এই সূত্রের সাথে বেসিক্যালি আমি আবারও বলতেছি, আমি যখন যে টাইপের যাবো ওটা আবার বোঝাবো, সমস্যা নেই। আপাতত বুঝেন যে সূত্রের সাথে যেটা পাবো এটা কি গেজ চাপ, অথবা আমরা গেজ মিটার দিয়ে যেটা পরিমাপ করতে পারবো এটাকে গেজ চাপ বলবো। ঠিক আছে? তার মানে এখানে একটা গেজ ইউজ করতে, যেখানে একটা মেইনলি চিত্রটা ছিল এরকম, এটা গেজ মিটারের চিহ্ন, তাহলে এখানে একটা গেজ ইউজ করতে ওরা এ। তাহলে এখানে যেহেতু কিছু তরল বা কোনো কিছু আছে, বায়ুটাই আছে, তাহলে ওখানে কি পরিমাণ চাপ শো করবে। এখন কি পরিমাণ চাপ শো করবে আপনার হয়তো মনে হতে পারে বা এখানে তেল আছে, এখানে পানি আছে, এখানে অন্য কিছু আছে, এগুলো চাপ তো নিচের দিকে হওয়ার কথা, এগুলো চাপ কোথায় দিকে হওয়ার কথা? নিচে হওয়ার কথা। তাহলে আমরা নিচের চাপ এখানে পাবো কিভাবে ভাই? একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো কিছুর তলায় যা আর উপরে কি মোট চাপটা, কোনো কিছুর তলে যে চাপটা পড়বে এর উপরে যত লিকুইড আছে এটা মোট চাপের সমান। কথা কি বুঝে আসছে? কোন একটা মনে করুন যে এখানে একটা পাত্র আছে, আমি কয়েকটা স্টেপে তরল, এখানে আলাদা তরল, এখানে আলাদা তরল, এখানে আলাদা তরল, এখানে আলাদা, তাহলে এখানে যে চাপ পড়বে এই চাপটাই মোট চাপের সমান। তাহলে সবগুলো যে চাপ দিবে সেটাই তলায় চাপ ইউজ করবে। আর আমরা যদি গেজ মিটার ইউজ করি তাহলে এই মোট চাপটাই পাবো। এই জন্য এখানে কতটুকু চাপ আছে
এটা সমান সমান হবে গেজের চাপ অথবা এতে চাপ। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা অঙ্কটা সলিউশন করি। যদিও বা অনলাইন ক্লাসে বেশি সময় পাওয়া যায় না, অফলাইনে হলে আরো ভালো হয়। তারপর আমি চেষ্টা করবো আর কি। হ্যাঁ, অনেক অঙ্ক আসলে ডিটেলসে প্রথমের দিক বলতে হয়, অনেক অঙ্ক বলতে পারি না, আবার পরে দেওয়ার সুযোগ কম হয়। তারপর দেখি যতটুকু পারি আপনাদেরকে করাইছি। তাহলে শুরুতে কি বলতে হয়, গেজ এতে চাপ। তাহলে এ গেজে যদি চাপ করি বাইর করি, তাহলে এ গেজের চাপকে আমি পি জি এ দিলাম, মানে কি গেজ এ। পি বলতে চাপ বোঝাইছে, গেজ এ তে স্থির চাপ। তাহলে আমি শুরুটা এখান দিয়ে করছি, তাহলে এ পয়েন্ট দিয়ে যদি শুরু করছি, ওই পয়েন্টের চাপ হলে এটা। আগেও সূত্র লিখছিলাম যে যে কি প্রান্ত থেকে শুরু করবে সেটা কি হবে, পজিটিভ হবে। তাহলে এই প্রান্ত শুরু করছি গেজ এ তে, এই জন্য এটা প্লাস লিখলাম। তারপর আমি এখানে আসছি, তাহলে এখান থেকে নিচের দিকে নামবো। এবার এই নিচের দিকে নামবো কোনটা হয়, এইটা। তাহলে এই 2.4। এখন অনেকে বলতে পারেন যে ভাই আসলে আমি অয়েলের আলাদা, পানির আলাদা, এখানে আবার এটা পারদ। হ্যাঁ, এই পারদের আলাদা, এত কিছু আলাদা আলাদা না করে সব উচ্চতা একসাথে নিয়ে নিতে পারতাম না? না ভাই, আপনি সব উচ্চতা একসাথে নিয়ে নিতে পারবেন না। কারণ কি, আপনি যদি সব উচ্চতা নেন একসাথে, তাহলে আপনার সূত্রটাই যে এখানে এই যে এসটা আছে, এই এসটা ভেরি করবে। কারণ কি, তেল আছে তেলের এস আলাদা, পানি আছে পানির এস আলাদা, পারদ পারদের এস আলাদা। কিন্তু আপনি যদি সব এক উচ্চতা একসাথে নেন, তাহলে এসটা কার বসাবেন? তেল বলবে যে আমার এর বসাও, পানি বলবে আমার এর বসাও, পারদ বলবে পারদের এর বসাও। কিন্তু আমি যদি তিনটা উচ্চতা একসাথে নেই, তখন ফিক্স করে কোনো উচ্চতা বা কারো এজ বসাতে পারবো না। এই জন্য কি করতে হবে, একই লিকুইড যদি হয়, একই লিকুইড যত উঁচুতে হোক সবগুলো একসাথে নিতে পারবো। কিন্তু আলাদা আলাদা লিকুইড বা তরল হলে আলাদা আলাদা হবে। এই সূত্রটা আমার বারবার ইউজ করতে হবে। তাহলে আপনাকে আশা করি বুঝছেন কেন আমরা আলাদা আলাদা নিব। তাহলে গ্যাস এতে চাপ নিলাম এইটা। তারপর এখান থেকে নিচে নামবো, এই উচ্চতার কত ভাই, এটা ডিরেক্ট লিখলাম এই সূত্রটা ফলো করে। তাহলে এইচ এর মান কত, ওখানে 2.4, নিচে নামতেছে তাই প্লাস, গুণন এখানে কি বসাতে হবে, তারপর রো, রো মানে এই যে মুখস্থ কত 1000, পানি হিসেবে বসাইলাম জি 9.81। তারপর কি বসাইতে হবে, এস। তাহলে এখানে যে তরল আছে তার এস, তাহলে অয়েল আছে, অয়েলের এস কত 0.8। তাহলে আমি আসলাম কোথায় ভাই, এখানে। আবার এখান থেকে এইটুকু নিচে নামবো, তাহলে এইটুকু নিচে নামবো কত, 2.7। তাহলে প্লাস 2.7। সূত্র কি হবে, রো, রো মানে 1000। তারপর কি বলবে সূত্র, জি, জি মানে 9.81। তারপর কি বলছে, এস। তাহলে এখানে যে তরল ইউজ হচ্ছে তার এস, তাহলে পানির এস কত আমরা জানি, আরে পানির এস জানি কত, 1। তাহলে পানির এস 1 বসাইলাম। তারপরে এবার আসলাম কোথায় ভাই, এখানে। এখন মনে করেন এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরোটা একই তরল কিন্তু পারদ। তাহলে এখন আপনি এই যে এখানে যতটুকু নামবেন, মানে আপনি তলায় আসছেন, তাহলে আপনি চলে গেলেন ডিরেক্ট কোথায়, এখানে। তাহলে এখান থেকে আবার আপনাকে উপরে উঠতে হবে। তার মানে আপনি যদি এখান থেকে নিচে নামেন কত, 0.5, এই তলায় আসার পরে এই সমান্তরাল এখানে আসার পর আপনাকে উঠতে হবে 0.7। তাহলে এই নিচে নামবেন 0.5 প্লাস দিবেন, আর মাইনাস 0.7, 0.7 মাইনাস দিবেন, কোনো আপত্তি নেই। বাট আপনার যদি মনে হয় না এটা আর এটা তো একই তরল, উভয় পাশে তো একই তরল, তাহলে আমি এই বরাবর বাদ দিয়ে দিই। কারণ এখানে 0.5 নিচে নামবো, আবার এখানে 0.5 উপরে উঠবো। তাহলে এই 0.5, এই 0.5 প্লাস বাদ, আবার এখানকার মাইনাস 0.5 বাদ, তাহলে এইটুকু কত হয়, 0.3। আমি আবার বলতেছি, আপনি এই পুরোটা নিয়ে নিচে নামতে পারেন। তাহলে আপনার প্লাস 0.5, তারপর এই সমান্তরাল এখানে দিয়ে চলে আসছে, এখান থেকে উপরে উঠবেন 0.7 মাইনাস। এন্ড আপনার যদি মনে হয় না আমি আগে এইটুকু নিবো, এইটুকু বরাবর যেটা আছে সেটা বাদ দিয়ে দিব, তাহলে এইটুকু 0.7 বরাবর, এখানে 0.7 বাদ। এই পুরো অংশটা নিচে নামা উপরে ওঠা বাদ, তাহলে বাকি শুধু এই 0.2 কাজে লাগবে। যে কোনো ভাবে আপনি করতে পারেন। আমি যদি পুরোটাই নেই, তাহলে এই পুরোটা কত ভাই, 0.5। তাহলে নিচে নামলাম প্লাস 0.5। এর সাথে কি কি গুণ দিতে হবে, রো, রো মানে 1000। তারপর গুণ দিতে হবে জি, জি মানে 9.81। তারপর তার আপেক্ষিক দূরত্ব, তরল হিসেবে কি হচ্ছে, পারদ। তাহলে পারদের আপেক্ষিক দূরত্ব হলো 13.6। তাহলে আমি আসছি কোথায় ভাই, এখানে। তাহলে এখান থেকে ডিরেক্ট চলে যেতে পারো এখানে, কারণ হচ্ছে একই সমান্তরাল রেখায় বা একই তল বরাবর সব জায়গায় চাপে। তাহলে এখানে আসলাম, এখানে আসার পরে যে উপরে উঠতে হবে কত, 0.7। তাহলে আমি উপরে উঠলে কি লিখবো, মাইনাস এই 0.7, এটা এইচ বসলো। এরপর বলবো রো, রো মানে 1000। তারপরে বলবো জি, জি মানে 9.81। তারপর বলবো ভাই এস। আবার এটাও যেহেতু পুরোটাই কি পারো, তাহলে এখানে এস হলো 13.6। তাহলে আমার শেষ ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেটরে বসাইলে এ পয়েন্টের গেজ চাপ পেয়ে যাবো, বা গেজ এতে চাপ পাবো ইনশাল্লাহ। আশা করি বুঝতেন। আমাদের স্টুডেন্ট যিনি আছেন একটু রেসপন্স করতে পারেন, হ্যাঁ, প্রশ্ন থাকলে। আর যারা অনলাইনে বা লাইভে আছেন ওনারা তো সবাই পারেন, বা দেখা যায় যে সাবেক স্টুডেন্ট ম্যাক্সিমাম আছে coaching এর, বা যারা নাই। আপনার কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, আর একবার রিপিট করতে হলে সেটাও বলতে পারেন, অথবা যারা লাইভে আছেন রিপিট করা লাগলে বলেন ভাই।
আশা করি বুঝে আসছে সবার। হ্যাঁ, সামনে যাই তাহলে, কারণ আরো কিছু অঙ্ক নিয়ে আসছি তো, শেষ করতে পারবো না না। আচ্ছা, এখানে বলছে চিত্র হতে এইচ নির্ণয় করো। হ্যাঁ, তার মানে এখানে একটা আমাদের ম্যানোমিটার দিছে। এর আগের যে ম্যানোমিটার গুলো ছিল, ম্যানোমিটারের প্রান্ত ছিল একটা, এখানে ম্যানোমিটার হিসেবে ম্যানোমিটারের প্রান্ত হচ্ছে দুইটা। ঠিক আছে, তাহলে দুই প্রান্ত দিচ্ছে, কোনো সমস্যা নাই, দুই প্রান্ত এক প্রান্ত যাই করো। শাহিদ হাসান ভাই রিপিট করেন বলতে, আমি মনে হয় রিপিট করে ফেলছি, আপনার কমেন্ট আসতে দেরি হচ্ছে কিনা জানি না, এটা বুঝলে বুঝতে পারবেন আপনি। হ্যাঁ, তাহলে এখানে একটা ফিগার দিছে, ফিগার দিয়ে এখানে এ প্রান্ত বলছে, এখানে বি প্রান্ত বলছে, এবং বলেই দিছে যে এ পয়েন্ট, যে পি এ, কি বলে দিছে ভাই, পি এ। তার মানে ওরা বলে দিছে এ পয়েন্টের চাপ কত, এখানে পিবি মানে কি, বি প্রান্তের চাপও বলে দিছে। এবার তাহলে কি নির্ণয় করতে বলছে, এই যে এখানে যতটুকু উচ্চতার তরল আছে, এই এই এইচ এর পরিমাণ বাই করতে বলছে, এইচ নির্ণয়। তাহলে আমরা যদি গিভেন ডাটাটা দেখি, তাহলে গিভেন ডাটা কি দেওয়া আছে, পি এর মান, পি এর ইউনিট কত দেওয়া আছে ভাই, মান কত দেওয়া আছে, 1 কেজি এফ ভাগ সেন্টিমিটার স্কয়ার। আর আপনি যদি চান এরকম ইউনিট ইউজ করতে, তাহলে আপনি ইউজ করতে পারেন, তখন আপনার কেজি কে গ্রাম বানাইতে হবে, সিজিএস এ বানাইতে হবে, অথবা পুরোটা এমকেএস এ বানাইতে হবে। এই কেজি হলো আপনার এমকেএস, তারপর সিজিএস হলো সেন্টিমিটার স্কয়ার, এরকম হয় না আর কি। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, এটাকে ইউনিটে কনভার্ট করে নিব। এখন কেজিএফ, এই কেজিএফ বলতে আমরা যে সিনেমা কেজিএফ জানি, সবার পছন্দের সিনেমা, এটা আসলে না। এই কেজিএফ একটা ইউনিট, মানে কেজিএফ না ফোর্থ এর ইউনিট। হ্যাঁ, মানে এখানে যে ভরটা ইউজ হচ্ছে কেজি, এটা ফোর্থ এর এককে। তাহলে এই কেজিএফ কে যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে এর সাথে আমি যদি 9.8 গুণ দেই, তাহলে এই কেজিএফ টা নিউটন হয়ে যায়। কি হয়ে যাবে, কেজিএফ নিউটন। তাহলে আমি আপনাদেরকে বলতে পারি, এই যে কেজিএফ থেকে যদি আপনি নিউটন বানাতে চান, তাহলে আপনাকে 9.81 দ্বারা গুণ দিতে হবে। তাহলে কেজিএফ টা বা কেজিটা ভরটা বলের এককে চলে যাবে। ঠিক আছে, 9.81। তাহলে আমরা তাই করছি, 1 কেজিএফ কে চেঞ্জ করার জন্য কেজিএফ এর পরিবর্তে 9.8 দিচ্ছি, ইউনিট হয়ে গেছে নিউটন। তাহলে বাকি কি আছে ভাই, ভাগ সেন্টিমিটার স্কয়ার, কিন্তু আমার দরকার ভাগ মিটার স্কয়ার। তাহলে সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার আসবে, তাহলে এটা হলো সিজিএস ইউনিট, এটা হলো কি এমকেএস ইউনিট। তাহলে সেন্টিমিটার ছোট, মিটার বড়, তাহলে আমি ছোট থেকে বড় আসবো। আবারও বলতেছি, সেন্টিমিটার ছোট, মিটার বড়, তাহলে ছোট থেকে বড় আসলে কি জানবো ভাই, ভাগ করতে হয়। সেন্টিমিটার আর মিটারের ভিতরে রিলেশন কি আমরা একটু আগে দেখলাম, 100 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার ছোট, মিটার বড়, তাহলে সেন্টিমিটার থেকে যদি মিটারে আসতে চাই, তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে, শুধু সেন্টিমিটার আর মিটারের ক্ষেত্রে। কিন্তু এগুলো যদি স্কয়ার করতাম ভাই, এই পুরোটা স্কয়ার, তার মানে 1 মিটার স্কয়ার থেকে 100 স্কয়ার সেন্টিমিটারে আসতে হবে, তাই না? তাহলে আমরা এই মিটার স্কয়ার থেকে যদি সেন্টিমিটার আসি, তাহলে 100 দিতে হইতো, পাশাপাশি 100-এর উপরে স্কয়ার করতে হবে। এখন মনে করতে পারেন, তাহলে ভাই আমি গুণ দিলাম কেন, আমি তো সেন্টিমিটার থেকে মিটার স্কয়ারে আসবো, আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কিন্তু দেখেন, আমি আসলে সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার আসছি, ভাগ করছি কিন্তু 100 স্কয়ার দ্বারা, কিন্তু এটা আগে থেকেই ভাগ, তাহলে ভাগের ভাগ উল্টে গিয়ে গুণ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যে মানটা পাবো, এর ইউনিট আসবে নিউটন ভাগ মিটার স্কয়ার, এটা হলো পি এর মান। ঠিক সেম ভাবে পিবির যে মানটা দিচ্ছে, পিবির মান কত দেওয়া আছে ভাই, 1.8 কেজি এফ ভাগ মিটার স্কয়ার হয়ে যাবে। তাহলে এটা এ আর বির চাপ দেওয়া আছে, আমার নির্ণয় করতে বলছে পিস এর মান। আহ আশিয়া আপু জিজ্ঞেস করতে, ভাইয়া সব সাবজেক্টে কি নিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ, আশা করা যায় আমি সুস্থ থাকি। তাহলে এ এর প্রান্ত থেকে শুরু করে এই দিক দিয়ে এখানে এ প্রান্তে আসবো, তাও চলবে। এ প্রান্ত থেকে শুরু করে এই দিকে এদিকে বি প্রান্তে যাবো, তাও চলবে। আর আমরা যদি এ প্রান্ত দিয়ে শুরু শুরু করছি, মানে আমি চলে আসছি কোথায় ভাই, এখানে। এখানে আসার পরে এখন আমি এখান থেকে নিচে নামবো কতটুকু দেখেন, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখানে 3 মিটার দেওয়া আছে, এখানে 2 মিটার দেওয়া আছে, এখানে 3 মিটার, এখানে 2 মিটার, কিন্তু এটা যে আলাদা তরল এটা বোঝানো নাই। তার মানে এখানে একই তরল আছে, যে তরল আছে ওই তরলে আপেক্ষিক দূরত্ব কত, 1.5। তাহলে এখান থেকে শুরু করে এই 3 আর 2, এই পুরোটা কি ভাই, 5। তাহলে নিচের দিকে নামতেছে প্লাস কত, এই যে 3 + 2, এটা হলো উচ্চতা এইচ। এর সাথে গুণ হবে কি, রো, রো মানে কত, 1000 পানিরটা। জি হলো 9.81। আর আপনার একটা মজার জিনিস হয়তো বা খেয়াল করতেছে না, দেখেন যে প্রতিটা অঙ্কেই খালি একটা সূত্র ইউজ হচ্ছে, সেটা কি, পি ইকুয়াল টু এইচ টু জিএস, পি ইকুয়াল টু এইচ টু জিএস। তাহলে এইচ বসাইলাম, রো ভি বসাইলাম, এবার কি বসাইতে হবে, এস। তাহলে এখানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে তরল আছে তার এস কত, 1.5, তার মানে এখানে এস ইউজ হবে 1.5। তাহলে আমি আসছি কোথায় ভাই, এখানে। তাহলে এখান থেকে আমি এই নিচে নামবো, এইটুকু উচ্চতা ওরা কি বলছে, এইচ, তাহলে প্লাস এইচ গুণন রো, রো বলতে কি বোঝায়, এই যে 1000, জি বলতে কত, 9.81, কিন্তু এস বলতে
এখানে যে তরল ইউজ হয়েছে তার, তাহলে এখানে যে তরল ইউজ হয়েছে কালো করে দেওয়া থাকলে, যদি এরকম ঘন করে কালো করে দেওয়া থাকে আর প্রশ্নে যদি ওর নাম না দেওয়া থাকে, আপনি চোখ বন্ধ করে ওটা পারদ হিসেবে নেবেন। ভাই কি বুঝে আসছে? তবে হ্যাঁ, সকল ঘন কালোই কিন্তু আবার কি পারদ না। যদি ওরা নাম বলে না রে ভাবে, যেমন এখানে কি কি তরল দিচ্ছে ওরা নাম বলে না, তার মানে এটা আমাদের পারদ হিসেবে আমরা কাউন্ট করবো। তাহলে পারদের ক্ষেত্রে এস কত ভাই? 13.6। তাহলে আমি আসি কোথায়? এখানে। আবার দেখেন, এখানে যদি দুই ভাগ করি, এই যে এইটুকু নিচে নামবো, আবার সমান এইটুকু উপরে উঠবো, তাহলে নিচে যতটুকু নামবো প্লাস, উপরে ততটুকু উঠবো মাইনাস। এই জন্য আমরা কি এই প্লাস মাইনাস বাদ দিয়ে ডিরেক্ট এখান থেকে লাভ দিয়ে এখানে চলে যেতে পারি এই বরাবর। তাহলে কোথায় আসলাম ভাই? এখানে। তাহলে এখান থেকে আমার এই যে এইটুকু উপরে উঠতে হবে, তাহলে এখান থেকে এই উচ্চতায় উঠতে হবে, তাকে এখান থেকে এইটুকু উচ্চতা কত দেখেন, এই যে এখান থেকে শুরু করে এইটুকু পুরো, তাহলে এখান থেকে মানে এই দিকে ডিরেক্ট উচ্চতার কোনো স্পেসিফিকলি কিছু বলা নাই, বাট এই দিকে রেসপেক্টে বুঝতে পারতেছি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা কি হবে? 2+8। তাহলে আমি এবার উপরে উঠবো, তাহলে উপরে উঠলে কি হয়? মাইনাস কতটুকু উঠতে হবে? 2+8, এই পুরোটা উপরে উঠতে হবে। ঠিক আছে, মানে এইটুকু। তো এইদিকে যেহেতু এখান থেকে শুরু করে এটা 2+8, তার মানে এইদিকে 2+8 এর পুরোটা। তাহলে এখানে উঠলাম, এখানে উঠলাম মানে কি এই বরাবর এই যে বি পয়েন্টের কাছে চলে গেছি। তাহলে এইচ এর মান এটা বসাইছি, রোর মান হলো 1000, 0.9.81 গুণন। এখন এখান থেকে এখানে যে তরলটা ছিল, এই তরলের আপেক্ষিক গুরুত্ব কত দিছে ভাই? 0.9। তাহলে এস এর মান হলো 0.9। তাহলে আমরা এখান থেকে এখানে যাওয়া মানে ডিরেক্ট চলে গেলাম বি পয়েন্টে। তাহলে বি পয়েন্টে গেলে কি, তাহলে আমি শুরু করছিলাম এ পয়েন্ট দিয়ে, তাই পজিটিভ, শেষ করতেছি বি পয়েন্টে, তাহলে বি পয়েন্টটা নেগেটিভ, এই জন্য পিবি নেগেটিভ ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা যদি প্রশ্নের পি এ পিবির মান যেহেতু দেওয়া আছে, এই যে পি এ পিবির মান, তাহলে পি এর জায়গায় বসাবো, পিবির জায়গায় বসাবো, তাহলে গোটা ক্যালকুলেশন আননাউন কোনটা ভাই? এই যে এইচ, এই যে এইচ। তাহলে ডিরেক্ট ক্যালকুলেটর আমাদেরকে এইচ দিবে। হ্যাঁ, এইচ এর ইউনিট আসবে মিটারে, যেহেতু এইচ উচ্চতা হিসেবে নিচ্ছে মিটারে। এতটুকু আশা করছি সবার বুঝে আসছে। ক্যালকুলেশন গুলো একটু নিজে থেকে করে নিতে হবে। হ্যাঁ, ক্যালকুলেটর নিয়ে বসে আসেনি তো ক্লাসে। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা সামনে যাই। হ্যাঁ, ঠিক আছে ভাই, আজকে আচ্ছা। আচ্ছা, তাহলে এই ম্যাথের কার কোনো প্রশ্ন আছে কিনা জানি না, প্রশ্ন যদি থাকে বলতে পারেন, না হলে আমরা সামনে যাই। হ্যাঁ, শেষ মোটামুটি। এরপরে আর একটা ম্যাথ আছে, এই ম্যাথ আমি আপনাদের উপরে চাপাই দিয়ে গেলাম। হ্যাঁ, এই ম্যাথ বুঝতে পারবেন ইজিতে। এখানে একটা এয়ার দেওয়া আছে, এই এয়ার একটা এখানে একটা ফিগার দেওয়া আছে, এখানে এয়ার দেওয়া আছে, এয়ারের চাপ দেওয়া আছে, তারপর অয়েল ইউজ করা হয়েছে, অয়েল দেওয়া আছে, তারপর কি পানি, একটা এক্স নামের তরল, তারপর নিচে আপেক্ষিক রয়েছে, তাই না? তাহলে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে কি হবো? এই যে আবারও বলতেছিলাম, যে পাত্রের তলায়, এই যে পাত্রের তলায় যে চাপ হবে, এই চাপ সবগুলো মিলে যে চাপ দিছে সবগুলো এই পাত্রের তলার চাপের সমান। তাহলে আমি উপর থেকে এই যে প্রথমে পি এ নিব, বায়ুর চাপ, তারপরে কার পাবো? পি অয়েল, তার চাপ, প্লাস তারপর কি পাবো? পি পানি, তার চাপ, তারপর কি পাবো? পি ওই যে এক্স নামে যে তরল, তার চাপ, প্লাস তারপর কি পাবো? পি পারদ এক্স জি, তার চাপ, ইকুয়াল এই পাত্রের তলার চাপ, যেটা প্রশ্নে দেওয়া আছে, এই যে পাত্রের তলার চাপ। ঠিক আছে, ইকুয়াল তলার চাপ। জাস্ট এই পি গুলাকে কনভার্ট করে, যদি পি এর মান ডিরেক্ট দেওয়া আছে ওটা ডিরেক্ট ইউজ করবো। এই পি অয়েলটাকে কি বানাবো? পি জায়গায় এইচ রো জি এস বসাবো, এই পির জায়গায় বসাবো এইচ রো জি এস, এখানে বসাবো কি এইচ রো জি এস, এভাবে প্লাস এইচ রো জি এস ইকুয়াল টু এই পাত্রের তলার যে চাপ 237 কিলো প্যাসকেল, কিলো প্যাসকেল কে প্যাসকেল। এখানে বায়ুর মান কত দেওয়া আছে? 101.33। হ্যাঁ, আসলে আজকে ক্লাসটা প্রথম দিন তো লং ক্লাস হয়ে যাচ্ছে, এরপর ক্লাস দীর্ঘতম করলে সমস্যা, আপনাদের পার্টিসিপেন্ট অনেক কম। আর যারা যারা আমাদের স্টুডেন্ট আছেন, ইনশাল্লাহ আগামী দিন আবার এই প্রশ্নগুলো রিপিট সহ আরো অনেক কিছু প্রশ্ন অ্যাড করেই সামনে আসবো ইনশাল্লাহ। আপনাদের টেনশনের কারণে আবারও বলতেছি, আমরা কোনো ফিক্সড কোনো বই ফলো করি না, স্পেশালি আমি কোনো ফিক্সড বই ফলো করি না। আমার কাছে যা দরকার মনে হয় একটা টপিক্সের, সেটা যে কোনো বই থেকে কালেক্ট করে নিয়ে এসেও আমি স্টুডেন্টকে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন, আর যারা আমাদের স্টুডেন্ট আর কি।
সেটা ইংলিশ রাইটারের বই হোক আর যে কোনো বই হোক, সমস্যা নাই, আমি ওখান থেকে কালেক্ট করে নিয়ে এসে আপনাদেরকে জানাবো। হ্যাঁ, যে কোনোটা বলি, আমি যা পড়াই বা আমাদের বেসিক স্টুডেন্টকে যা পড়াই, অ্যাজ ইউজুয়ালি যেগুলো আমাদের বাজারে বর্তমান যে বইগুলো আছে, এই বইগুলোতে যে টপিক গুলো নাই বাট রিসেন্ট কোনো চাকরি পরীক্ষা আসতেছে, এগুলো আমি পড়াবো ইনশাল্লাহ। যেমন মেকানিক্যাল এস্টিমেটিং কোচিং, কিছুদিনের আগে মেশিন ডিজাইন আসছিল, আমাদের মেশিন ডিজাইন থেকে ম্যাথ, ঠিক আছে, মেশিন এলিমেন্ট, ডিজাইন অফ মেশিন এলিমেন্ট, টুল ডিজাইন, এগুলো থেকে শুরু করে আনুষঙ্গিক পরীক্ষায় আসছে বা আসবে বুয়েট প্যাটার্ন যে কোনো সময় আসার পসিবিলিটি আছে। সব টপিকে আমি যে কোনো, আশা করি বুঝতে পারছেন। আজকে আর ক্লাস দীর্ঘায়িত না করি, আমি সারা দিনেই অবশ্য আজকে ক্লাস নিতে নিতে ক্লান্ত, সে সকাল 8টা থেকে ক্লাস শুরু করছি। ঠিক আছে, আর সকলের জন্য শুভকামনা। যারা অনলাইন এই 22তম অনলাইন ব্যাচে ভর্তি হবেন, শাহিদ ভাই জিজ্ঞেস করতে, ভাই ভাই কোন কোন দিন অনলাইনে ক্লাস হবে, এগুলো ইনস্ট্রাকশনে কর্তৃপক্ষের লোক আপনাদেরকে দিবে। আপনারা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চান, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ আমাদের শুধু রায়ন স্যার আপনাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট ক্লাস নিল। আসলে প্রত্যেকটা ক্লাসে প্রতিটা পার্টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডিপার্টমেন্ট। কারণ আমরা যখন ক্লাস করি, প্রতিটা শুরু থেকে নিয়ে যদি ক্লাস করি তখন একরকম ভাবে বোঝা যায়, যদি ক্লাসের মাঝখানে আসি তাহলে একরকম ভাবে বোঝা যায়, আর যদি আমি ক্লাসের শেষে আসি তাহলে আরেকরকম ভাবে বোঝা যায়। ক্লাস বুঝতে পারবো কিনা এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার উপরে। এটা আপনি কি বললেন, আমার উপরে কিভাবে ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে টিচারের উপরে ভাই। আমি আপনাদেরকে যে সকল টিচারের ক্লাস দিচ্ছি, গাজীপুরে যদি কোনো প্রতিষ্ঠান থাকে যে আপনাকে এই সকল টিচারের সমন্বয়ে ক্লাস দিতে পারে, একটা প্রতিষ্ঠান দেখান। যতগুলো টিচারের আপনার ক্লাস আগে দিচ্ছি এবং এখনো দিচ্ছি, প্রত্যেকে গাজীপুরের বস, এবং প্রত্যেকেরই কেউ হয়তো বা রিজভি স্যার আমাদের বর্তমান জব করতেছে, আর প্রত্যেকটা টিচারই জব পাওয়ার মতো অ্যাবিলিটি রাখে, কারণ আমাদের এখানে দীর্ঘদিন কোনো টিচারই থাকে না, প্রত্যেকেরই জব হয়ে যায়। এই যে যতগুলো টিচারের সমন্বয়ে আপনাদের ক্লাস দিচ্ছি, প্রত্যেকেই দক্ষ এবং অভিজ্ঞ, পড়াইতে সক্ষম। বাকি আপনি নিতে পারেন কিনা এটা আপনাকে দেখতে হবে। এই কারণে যে কাজটা করতে হবে, ক্লাসের শুরু থেকেই জয়েন করতে থাকতে হবে। আপনি যদি ক্লাসের শুরুতেই জয়েন করেন, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি ক্লাসের মাঝে শেষের দিকে জয়েন করেন, দেখবেন অনেক কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। রায়হান স্যারের যদি ডিপার্টমেন্ট পড়া আপনি বুঝতে না পারেন, আমি বলবো আপনার ডিপার্টমেন্ট পড়া হবে না। কারণ সে যে এতক্ষণ ক্লাস দিছে, যারা শুরু থেকে ক্লাস করছেন, কেউ কেউ দেখছি জুমে জয়েন করে চলে গেছেন, অর্থাৎ ভালো লাগতেছে না ক্লাস। কারণ কি, ওই যে বললাম, একটু জয়েন করছেন, একটু দেখি উকি ঝুঁকি দিয়ে চলে গেছেন। অফলাইনে কি হয়, স্টুডেন্ট একবার ঢুকলে কিন্তু আর মনোযোগ অন্য কোথাও যাওয়ার অপশন নাই। সে ক্লাসে আসছে মানে সে ক্লাস করবে। আপনাকে অনলাইনে ঠিক এই পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে। ক্লাসে ঢুকছি মানে এখন আমি ক্লাস করব, অন্য কোথাও যাব না, অন্য কোনো দিকে মন দিব না। তখন আপনি এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারবেন। তখন আমি যদি মেকানিক্যাল ডিপার্টমেন্ট ক্লাস করি, করার ক্ষেত্রে আসলে আমার এক্সেপশনাল এবং বিষয়গুলো যে জিনিসগুলো জানার প্রয়োজন সেগুলো আমাকে আগে জানতে হবে, এরপরে আমি ক্লাস করতে পারবো। এই জিনিসগুলো সম্পর্কে কিছুটা আপনাদেরকে ধারণা দিতে চাই, যাতে করে পরবর্তীতে আপনাদের ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। প্রতিটা ক্লাসেরই A to Z আমি দেখাই দিই, যাতে করে আপনারা পরবর্তীতে বুঝতে পারেন এবং বলতে পারেন যে না, আমি যে ক্লাসটা করতেছি কিংবা করার চিন্তা ভাবনা করতেছি, কেন আমি ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে ক্লাস করব, আর কেন বা আমি ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে ক্লাস করব না, দুইটাই আপনি এইখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন। তোদের কাজ শেষ না? কাজ শেষ করে দাও। আমি কথা বলার আগে কিংবা পরে যারা জুমে আছেন তারা আমার সাথে চাইলে কথা বলতে পারবেন, প্রত্যেকটার উত্তরই পেয়ে যাবেন। আর যদি যারা ফেসবুকে আছেন তারা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারবেন। ভিডিওতে শুধু ব্লাড দেখা যায়।
আচ্ছা, আমি তো মেকানিক্যাল ডিপার্টমেন্ট ক্লাস করব। মেকানিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে অনেকেই সংযুক্ত আছেন, অর্থাৎ মেকানিক্যাল, পাওয়ার এবং আরএসি ডিপার্টমেন্ট, এই পুরোটাকেই আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্ট হিসেবে চিনি। আমি যদি মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্রিপারেশন নিতে চাই, আমাকে আগে সিলেবাসটা সম্পর্কে জানতে হবে যে আমি এখান থেকে কোন কোন টপিক গুলো পড়বো এবং কিভাবে আমি ডিপার্টমেন্টের প্রিপারেশন নিব। চাকরির ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র একটাকে বেছে নেন, লাভ দেখা যাচ্ছে এগুলা, তাহলে ঠিক আছে। সেই ক্ষেত্রে শুধু ননটাকে আমি পড়লাম কিন্তু ডিপার্টমেন্টের প্রায়োরিটি দিলাম না, আপনি কিন্তু বুয়েট প্যাটার্নের যে পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু আপনি টিকতে পারবেন না। বুয়েট প্যাটার্নের বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেটা পেট্রো বাংলা লাস্ট আন্দোলনের আগে পরীক্ষা হয়েছে, এবং এরপরে আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেগুলো হচ্ছে পানি উন্নয়ন বোর্ড, কিংবা হচ্ছে আপনার লাস্ট পিডিবির যে সার্কুলারটা দিছে সেইটা, কিংবা অন্য যে কোনো। আপনাকে ওভারঅল একটা প্রিপারেশন নিতে হবে, কোনো একটা পরীক্ষাকে টার্গেট করে না। কিন্তু ফার্স্ট আমার অনেকেই যারা নতুন, তাদের ক্ষেত্রে সিলেবাসটা জানতে হবে আমি কোন কোন সাবজেক্ট গুলো আছে, কারণ আমি সাবজেক্ট জানি না। এরপরে কিন্তু অ্যানালাইসিস করতে হবে আসলে কোন কোন টপিকের উপরে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ। এক নজরে যেহেতু অনেকগুলো ক্লাস করছেন, অনেকটা সময় এক নজরে আপনাদেরকে দেখাবো যে আমরা এই ডিপার্টমেন্ট পার্টের মধ্যে কোন কোন টপিক গুলোকে কভার করবো। শুরুতে যদি আসি, সেই ক্ষেত্রে আপনার চলে আসবে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। অর্থাৎ আপনি যদি মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকেন এবং ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সটা পুরোটা কমপ্লিট করতে পারেন, চাকরির পরীক্ষার জন্য আপনার 50% প্রিপারেশন হয়ে যায়। বাকি যেগুলো আপনার সাবজেক্ট আছে, এই সাবজেক্ট গুলো 50%। অর্থাৎ থার্মোডাইনামিক্স খুব বড় একটা পার্ট, যার ভিতরে অনেক কিছু আছে। আজকের প্রথম ক্লাসে সবগুলো দেখাবো না, ধীরে ধীরে রায়হান স্যার যখন ক্লাস নিবে আপনাদেরকে সবগুলোই দেখাবে। প্রসেস আছে, সাইকেল আছে, আরো যেগুলো তথ্য আছে সেগুলো সবকিছু দেখাবে। শুধুমাত্র কোন কোন সাবজেক্ট গুলো কভার করব সেগুলোই বলবো। এর ভিতরে যে টপিক, এগুলো রায়হান স্যার যখন ক্লাস নিবে পুরোটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে যাবে। এরপরে আছে হচ্ছে আপনার হাইড্রোলিক্স। অর্থাৎ এতক্ষণ যে ক্লাস করলেন, এই ক্লাসটা কিন্তু হাইড্রোলিক্স এর উপরেই ছিল। রায়হান স্যার এভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে হাইড্রোলিক্স পার্টটাও ক্লাস করাবে। এরপরে গুরুত্বের দিক থেকে থার্ড হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, যার মধ্যে আপনার এসএফডি এমডিটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু চাকরির পরীক্ষায় যে টপিক গুলো বা সাবজেক্ট গুলো গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ সাবজেক্টের ভিত্তিতেই সাজানো আছে। এরপরে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তারপরে হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, এরপরে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং ডায়াগ্রাম। বুয়েট পরীক্ষা দিতে গেলে ড্রয়িং থেকে একটা ড্রয়িং আপনার আসবেই, কোনটা ফ্রন্ট ভিউ, কোনটা সাইড ভিউ, কোনটা হচ্ছে আপনার ক্রস সেকশনাল ভিউ। এই বিষয়গুলো আপনাকে মাস্ট বি জানতে হবে। 10টা নাম্বার থাকবে। ড্রয়িং এতটা সহজ করে যখন ক্লাস করাবে আপনারা ক্লাস করলেই বুঝতে পারবেন, কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে। এবং ডায়াগ্রামও মাস্ট। এর আগে যখন বিটাক পরীক্ষা নেয় 2 থেকে 4 মার্ক পরীক্ষায় আসছিল অটো সাইকেলের পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন করে। এখন আপনি যদি পিভিটিএস ডায়াগ্রাম কি এটা না বুঝেন, আপনি কিন্তু মুখস্থ করে আর্ট করতে পারবেন না। যেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। আপনি যদি বুঝতে পারেন, কারণ ডায়াগ্রাম কতটা করতে হবে, কি কি ডায়াগ্রাম করবেন, এগুলো কিন্তু আপনাদেরকে যেমন শীট প্রোভাইড করা হবে, পাশাপাশি আপনাকে আমি স্মার্ট বোর্ডে দেখাই দিয়ে যাব। প্রত্যেকটা পরীক্ষার প্যাটার্ন ভিন্ন। অর্থাৎ আপনি যদি পিএসসি তে পরীক্ষা দিতে যান, ডিপার্টমেন্টাল পার্ট একরকম প্রিপারেশন, বুয়েটে পরীক্ষা দিতে গেলে একরকম, মিষ্টি একরকম, ঢাকা পলিটেকনিক একরকম, এবং আইবিএস এ হচ্ছে আরেক রকম। কিন্তু আমরা এখানে ফুলটাই প্রিপারেশন নিব, যাতে করে আপনার অন্য কোথাও আর কোর্স করতে না হয়। মূলত এই সাবজেক্ট গুলো আমরা এখানে কভার করবো। ভিতরে কি কি আছে এগুলো পরবর্তীতে জানতে পারবেন। আচ্ছা, এটা দেখার আগে আমি ছোট্ট একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে ডিপার্টমেন্ট পার্টে আমি যদি মেকানিক্যাল ডিপার্টমেন্ট হই, তাহলে আমি আসলে এখানে কিভাবে পড়বো। আমি যদি আপনাকে দেখাই যে আসলে কিভাবে পড়বো, যেটা বললাম, আমি ডায়াগ্রামের ক্ষেত্রে যদি আসি, ফার্স্টে কোন কোন ডায়াগ্রাম গুলো ইম্পর্টেন্ট মেকানিক্যালের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যে ডায়াগ্রাম গুলো আপনাকে পড়তে হবে। একটা হচ্ছে প্রসেস, এরপরে সাইকেল, পাওয়ার প্ল্যান্ট, রেফ্রিজারেশন এবং হিট ইঞ্জিন। অর্থাৎ এই ডায়াগ্রাম গুলো আপনাকে অবশ্যই পড়তে হবে যদি আপনি চাকরির পরীক্ষায় টিকতে চান। এই ডায়াগ্রাম গুলো আপনাকে রায়হান স্যার বুঝাই দিয়ে যাবে, পাশাপাশি হচ্ছে আপনি এইগুলার শীট পেয়ে যাবেন, যাতে করে আপনি সহজে পড়তে পারেন। এই মোটামুটি আপনার 30 থেকে 35টা ডায়াগ্রাম আপনাকে এখানে পড়তে হবে, যেগুলো সবগুলো এখানে সুন্দর মতো আঁকানো আছে। আমরা কোনো বই থেকে কাট করে উঠাই দিতে পারতাম, সেখানে কষ্ট খুবই কম হইতো, কিন্তু আমরা আলাদা ডিজাইনার দিয়ে চিত্রগুলো অটোক্যাড দিয়ে এঁকে তারপর আপনার এখানে বসাইছি। অর্থাৎ এগুলো অন্য জায়গা থেকে কালেক্ট করা, কিন্তু কোনো জায়গা থেকে কপি করে পেস্ট করে দেন, এটা নিজস্ব ভাবে কিন্তু প্রত্যেকটাই সাজানো, যাতে করে আপনি সহজে বুঝতে পারেন। কপি করে পেস্ট করলে আপনার জন্য বুঝতেও অসুবিধা হইতো এবং আমাদের জন্য সহজ হতো, সময় কম লাগতো। কিন্তু আমরা সময় নিয়ে ধীরে ধীরে চিত্রগুলো এঁকে তারপরে আপনাকে এখানে দিয়ে দিচ্ছি। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, একটা জিনিস খেয়াল করেন যারা লাইভে আছেন, এই প্রশ্নটা কতবার পরীক্ষা আসছে ভাই,
আইডিয়াল ডায়াগ্রাম অটো সাইকেল ইঞ্জিন কতবার পরীক্ষায় আসছে দেখছেন? পিডিবিতে আসছে, ডেস্কোতে আসছে, বিসিএসসি তে আসছে, ইজিসিবি তে আসছে, বিসিপিসিএল এ আসছে, বিসিএসসি এ আসছে। এটা না করে আপনি পালাবেন কোথায়? যেটা আমি বাদ দিয়ে দেই, এটা আমি বুঝিনি না, বোঝানোর জন্য তোরা অ্যান্সার আছেই, আপনাকে সে বোঝাই পারবে। কিন্তু আপনি যখন ক্লাসে বুঝবেন, আপনাকে কোনো বই ফলো করতে হবে না যে না আমি অমুক ভাইয়ের বই কিনবো, তমুক ভাইয়ের বই কিনবো, এরকম কোনো ভাইয়ের বই কিনতে হবে না। এগুলো আপনার কাছে থাকবেন, আপনি শুধু বুঝবেন, পাশাপাশি হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। বুঝার জন্য যত কোশ্চেন করতে পারবেন, এইটা কিন্তু আপনি যারা দেখতে পাচ্ছেন জুমে কিন্তু কোশ্চেন করার সুযোগ আছে, যেটা ফেসবুকে আপনি শুধুমাত্র কমেন্টই করতে পারবেন। এই কারণেই ক্লাসগুলো আমাদের জুমে নেওয়া, কারণ ডিপার্টমেন্ট বুঝি না বিজয় কিন্তু পরীক্ষা হলে পারি না, আমার বুঝার জন্যই এই হচ্ছে ক্লাসগুলো। বাকি প্রতিটাই কোথাও না কোথাও আসছে এবং একাধিকবার, এতেই আপনার যেগুলো পরীক্ষায় আসছে এগুলো আপনাকে বারবার করতে হবে। এই কারণেই হচ্ছে এরকম ভাবে ডায়াগ্রামের আরো অনেক বড় শীট আছে, এটা আমি পরবর্তীতে আবার দেখাবো। এবং ডায়াগ্রামের পাশাপাশি আপনাকে চাকরির পরীক্ষার ক্ষেত্রে যদি আপনি পরীক্ষা দিতে চান, কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ প্রমাণ পড়তে হবে। এই প্রমাণগুলো কি কি, এগুলো যখন আপনি ক্লাস করবেন, এই সেম ব্যাপার ওই থার্মোডাইনামিক্স এর কথাই বলছি। 1 টন রেফ্রিজারেশনকে কিলোওয়াট এবং বিটিউতে প্রকাশ করে, দেখেন 3 বার আসছে। আপনি বলতে চান আমি তো ভাই পানি উন্নয়ন বোর্ডের জন্য কোর্স করবো, দেখেন প্রশ্ন চলে আসছে। আমি তো পিডিবির জন্য কোর্স করবো, দেখেন প্রশ্ন চলে আসছে। এই একটা প্রশ্নই কিন্তু 2 জায়গায় আসছে। আর পিজিসিবি তে যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার প্যাটার্ন তো ভিন্ন। তাহলে দেখেন একটা প্রশ্ন 1 টন রেফ্রিজারেশনকে কিলোওয়াট এবং বিটিউতে প্রকাশ করে, এই প্রশ্নটা 2 জায়গায় পরীক্ষায় আসছে। তাহলে আপনি আলাদাভাবে কোর্স কেন করবেন? কত সালে আসছে এটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসছে। এই জন্য পরীক্ষায় আসা প্রশ্নগুলো আপনাকে সলিউশন করতে হবে। কখন কোনটা কোন পরীক্ষায় আসবে, এই পরীক্ষার প্রশ্ন করার আগে আমাকে আপনাকে ফোন দিবে না। এই জন্য অন্য কোথাও ভর্তি হওয়ার আগে, ভুল পথে পা বাড়ানোর আগে একবার সবকিছু দেখে শুনে সিদ্ধান্ত নিতে হবে। বাকি এরকম আরো অনেকগুলো প্রমাণ আছে যেগুলো ধীরে 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 বুঝতে পারবেন। আমি মূলত থার্মোডাইনামিক্স পার্টটাই বলছি, কারণ শুরুর দিকে যে টপ প্রমাণগুলো আছে সিপিসিবি ইকুয়াল টু আর সহ এ টু জেড, এদিকে কিন্তু থার্মোডাইনামিক্স পার্টই। কারণ পরীক্ষায় আমি প্রথমেই বলছি সিলেবাস দেখানোর সময় থার্মোডাইনামিক্স কমপ্লিট ক্লিয়ার মানে 50% আপনার পড়া হয়ে গেছে। বাস এরপরে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে রায়হান স্যার এতক্ষণ আপনাদেরকে হাইড্রোলিক্স করাইছে। হাইড্রোলিক্স এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আপনার পাম্প। এই পাম্প যখন পড়বেন, আমরা আপনাকে যখন করাবো, একটা শীট আপনার কাছে থাকবে এবং সেইটা আলাদা, ওই শীট দেখেই আপনি প্র্যাকটিস করবেন এবং ওইটার মধ্যেই ডিভাইড করা থাকবে। অর্থাৎ রায়হান স্যার যে ম্যাথ গুলো করাবে, এই ম্যাথ গুলো ওই জেনারেল ম্যাথের মধ্যে আপনার কাছে থাকবে, যাতে করে আপনি বুঝতে পারেন কোন কোন ম্যাথ গুলো করবেন। একটা বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো ম্যাথ দেওয়া থাকে, আমি আসলে কয়টা ম্যাথ করবো এটা আমাকে বুঝতে হবে। আর আমি বুঝি না বিধায় কিন্তু একটা কোচিং যে আপনাকে দিক নির্দেশনা দিবে, ম্যাথ গুলো যেটা করতে হবে, যেটা বুঝতে পারবেন, যেটা পারবেন, এগুলো কোশ্চেন করে করে আপনি শিখতে পারবেন। এক্সাক্ট ভাবে এরকম একটা শীট আপনার কাছে থাকবে, যাতে করে আপনি বুঝতে পারেন কোন ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, কোনগুলো করব। এক নজরে এখানে পাম্পের অনেকগুলো অঙ্ক করে দেওয়া নাই, শুধুমাত্র প্রশ্নগুলো দেওয়া। এগুলো কিন্তু বেসিক ম্যাথ। এখন এগুলো যদি আমি বুঝি, পারি, জানি, আমি পরের ম্যাথ গুলো করতে পারবো। এটা কোনটা? টপিকটার নাম হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা ম্যাথ। অর্থাৎ এই ম্যাথটা পিজিসিবি তে 20 সালে আসছে, পরের ম্যাথটা পিজিসিবি তে 19-এ আসছে, এবং এই সিমিলার ম্যাথটাই কতবার পরীক্ষায় আসছে দেখেন, পিজিসিবি, বিসিপিসিএল এবং বিডিসিসিএল পরীক্ষায় আসছে। পরেরটাও সেম, বিএডিসি, এসডিসিএল এবং এসডিএফসিএল কতবার আসছে। এবং পানি উন্নয়ন বোর্ডের 23 সালে এই পরীক্ষাটা আসছে। আপনি পানি উন্নয়ন বোর্ডে কত সালে পরীক্ষা দিতে চাচ্ছেন? 24, এটা অলরেডি 23 সালে আসছে। এই ম্যাথটাও গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বের ভিত্তিতে সাজানো, আপনাকে ধীরে ধীরে এইভাবে করে তারপরে আগাইতে হবে। তার ঘোরার কারণ নাই, আপনি জোর ধরা খাবেন। এই একটা ম্যাথ কতবার পরীক্ষায় আসছে, কোন পরীক্ষায় আসেন? আপনি বলতে পারেন মেট্রোরেল একটা সার্কুলার চলমান, এই ডিএমটিসিএল অর্থাৎ মেট্রোরেল, যেটা আমরা 1000 টাকা দিয়ে আবেদন করতেছি এবং সার্টিফিকেটও শর্ত 6 মাসের। এইরকম ম্যাথ গুলো আপনার প্রায়োরিটি ভিত্তিতে থাকবে। কিছু কিছু আপনার হোমওয়ার্ক দেওয়া থাকবে, আপনি বাসায় করবেন, আর কিছু কিছু ক্লাসে করানো হবে। কেন হোমওয়ার্ক দেওয়া থাকবে? স্যার পারে বিধায় এসে পড়াচ্ছে, আপনাকে পারতে হবে বিধায় আপনি বাসায় প্র্যাকটিস করবেন। কিছু ম্যাথ আপনাকে স্যার ক্লাসে করাই দিবে, কিছু ম্যাথ ছিটে দেওয়া থাকবে, বলে দিবে 3, 5, 7, 12, 18। আপনার হোমওয়ার্ক গুলো বাসায় নিজ দায়িত্বে করবেন। রায়হান স্যার কিংবা ইঞ্জিনিয়ার্স কোচিং হোম আপনার বাসায় গিয়ে দেখবে না যে ম্যাথ করছেন কিনা। কেন করবেন? যাতে পরের দিন স্যারকে প্রশ্ন করতে পারেন, স্যার 12 নম্বর ম্যাথটা আপনি বলছিলেন, আমি কিন্তু বুঝতে পারিনি, ম্যাথটা যদি আরেকবার বুঝাই দিতেন, কিংবা ইউনিট কনভার্সনে আমার সমস্যা হচ্ছে এটা যদি ক্লিয়ার করে দিতেন, তাহলে আমার জন্য সুবিধা হতো। যদি ক্লিয়ার করে দিবে, আপনি সেটা সুন্দর মতো আবার খাতার মধ্যে উঠাই নেবেন। এইভাবে আপনাকে ধীরে ধীরে আগাইতে হবে। ডিপার্টমেন্ট পারার জন্য কোনো শর্টকাট পদ্ধতি কিংবা কোনো মন্ত্র নাই যে
এটা দিয়ে ফু দিয়ে দেন, আমার পুরো ডিপার্টমেন্টটা কমপ্লিট হয়ে যাক। আমি ওয়েট করতেছি বিভিন্ন মাধ্যমে পারতেছি, কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু ডিপার্টমেন্ট, মেকানিক্যাল আলাদা, সিভিল আলাদা, ইলেকট্রিক্যাল আলাদা। কিন্তু মেকানিক্যাল আপনার যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে আপনি যদি ভালো করতে চান অবশ্যই আপনাকে ভালো মতো প্র্যাকটিস করে এরপরেই পরীক্ষা যাইতে হবে। বিশেষ করে বুয়েট প্যাটার্নে প্র্যাকটিস করা ছাড়া শিওর ম্যাথ আসলেও অ্যান্সার আপনার কিন্তু মিলবে না। এই জন্য প্র্যাকটিস করার জন্যই এই বিষয়গুলো আপনার এখানে থাকবে। এটা গেল হচ্ছে পাম্পের কথা। এরকম আরো সবগুলোই আছে, যাতে আমি একটা ধারণা দিচ্ছি। এটা হচ্ছে ফ্লুইড ফ্লো অর্থাৎ তরল প্রবাহ, যখন হাইড্রোলিক শুরুর দিকে করাবে তখনকার ব্যাপার। এই ধরনের ম্যাথ গুলো আপনার থাকবে, যেগুলো বেসিক ম্যাথ, পাশাপাশি যেগুলো হচ্ছে চাকরির পরীক্ষায় আসছে সেগুলো ম্যাথ এখানে দেওয়া আছে। এটা নিয়ে আর বলবো না। এবং চিত্রগুলো পরীক্ষার হলে যেভাবে আসে এখানে চিত্রগুলো অঙ্কন করা আছে, যাতে আপনি বুঝতে পারেন কোন পাইপ দিয়ে পানি ঢুকতেছে আর কোন পাইপ দিয়ে পানি বের হচ্ছে, কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার, এখানে সুন্দর মতো ডেসক্রাইব করা আছে। তা এই শীটটা দিয়ে যদি আপনি ম্যাথ করেন, আশা করি রায়হান স্যার যে কথা মতো আপনার কোনো বই কেনা লাগবে না। 6 থেকে 7টা যে বই আনা যে আমরা এনিমি তৈরি করছি, যতগুলো বই আছে আপনি তো চাইলে সবগুলো বই নিতেও পারবেন না, ফলো করতে পারবেন। আপনাকে নির্দিষ্ট একটা বই ফলো করতে হবে, শীটগুলোই হবে আপনার সহায়ক মাধ্যম প্রস্তুতিতে। বাকি এই ছিল মোটামুটি কথা, এই যে আমি যেভাবে প্রিপারেশন নেব সেই রিলেটেড। আর বাকি হচ্ছে যারা হচ্ছে আমরা প্রতিটা ক্লাসই শুরুর দিকে বলছিলাম, আপনারা যারা চিন্তা করেন গোপনে ক্লাস করবেন, ইঞ্জিনিয়ার্স কোচিং হোম গোপনে কোনো ক্লাস করে না, প্রত্যেকটা ক্লাসই হচ্ছে পাবলিক ভাবে হচ্ছে। অনেকে ডেমো রেকর্ড ভিডিও চান, আমি গত 1 সপ্তাহ থেকে আমাদের ইঞ্জিনিয়ার্স কোচিং এর ভেরিফাইড যে পেজ আছে সেটাতে লাইভ করতে পারতেছি না, বিশেষ কিছু রেস্ট্রিকশন থাকার কারণে। কিন্তু আমি আমার আইডি থেকে, আমার যে আইডি ফেসবুক আইডি সাজিদ বিশ্বাস, সেখান থেকে প্রতিটা ক্লাসে লাইভ করছি। এবং আমি সক্ষম বোঝানোর ক্ষেত্রে যে আমরা দক্ষ টিচার দিয়ে ক্লাস নেই। কখন আমি পালাবো? যখন টিচাররা ভালো না, বুঝাইতে পারবে না। একটা কথা ক্লিয়ার করবেন, যেখানে টিচার ভালো তারা কখনো আপনাকে ক্লাস দেখাইতে ভয় পায় না। আর যেখানে টিচার ভালো না, সে বলবে গোপনে আসো অথবা আগে ভর্তি হও, এরপরে হচ্ছে তুমি ক্লাস করো। আমি প্রতিটা ক্লাসই দেখাই দিচ্ছি। এবং লাস্ট ডিপার্টমেন্টের 2টা ফ্রি ক্লাস হবে মেকানিক্যাল ছাড়া, অর্থাৎ সিভিলের ক্লাস হবে কালকে রাত 9টা 50-এ। ক্লাস নেবে আমাদের সিভিল ডিপার্টমেন্টের টিচার সাকিব আহমেদ স্যার। গ্রাজুয়েশন শেষ করছে, যারা সিভিল ডিপার্টমেন্টের পরবর্তীতে আসবেন কিংবা বুঝেন কি বুঝছেন না এটা জানার জন্য। এবং মেকানিক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ক্লাস নেবে আমাদের জনি স্যার। এই ক্লাসটা করলে আপনি বুঝতে পারবেন ডিসি থেকে নিয়ে আমি একদম টেলিকমিউনিকেশন সাথে শুরু করে দিব। অনেক সপ্তাহে ডিপার্টমেন্ট 3-4টা ক্লাস করে, কিন্তু যদি একটা ম্যাথ করতে ঠিকভাবে আস্তে আস্তে পড়াগুলোকে শেষ করতে হবে। বাকি যারা আমাদের এখানে এই ক্লাসগুলো করার পরে চিন্তা করতেছেন আমি ভর্তি হইতে চাই, তাদের জন্য আমাদের এই ব্যাচে আপনি লাস্ট ভর্তি হইতে পারবেন 5 সেপ্টেম্বর পর্যন্ত। এর কোনো ভর্তি নিব না, 5 সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবেন। 3, 4, 5, হ্যাঁ 6 সেপ্টেম্বর শুক্রবার, 6 সেপ্টেম্বর শুক্রবার অর্থাৎ 5 সেপ্টেম্বর ক্লাস শুরু হবে 6 সেপ্টেম্বর শুক্রবার থেকে। অর্থাৎ 5 সেপ্টেম্বরের পরে ভর্তি শেষ। একটা স্টুডেন্ট আমি আর 5 সেপ্টেম্বরের পরে এই ব্যাচে ভর্তি নিব না। ক্লাস শুরু হবে 6 সেপ্টেম্বর শুক্রবার। ক্লাস নিবে হচ্ছে শর্ট করা টপিক দিয়ে, সিট আপনার কাছে চলে যাবে, সুন্দর মতো আপনি দেখে দেখে ক্লাস করতে পারবেন। 8টা 45 মিনিটে ক্লাস নিবে। যারা ফ্রি ক্লাস করতে জানেন রিজভি স্যার ক্লাস নেবেন, ঠিক আছে? তার আগে যে ক্লাসগুলো হবে আর 2টা ফ্রি ক্লাস করতে পারবেন ডিপার্টমেন্টের। আর যারা নন ডিপার্টমেন্টের ক্লাস করতে চান, আমার আইডি তে প্রতিটা ক্লাস দেওয়া আছে, ইঞ্জিনিয়ার্স কোচিং এর পেজে ক্লাস দেওয়া আছে। জব প্রিপারেশন শুরু করলে এই ক্লাসগুলো দেখে 5 তারিখের মধ্যে যে প্রসিডিউর বলে দিব সেই অনুযায়ী আপনি চাইলে আমাদের সাথে প্রিপারেশন শুরু করতে পারেন। কোনো জোরাজোরি নাই যে আমি আপনাদের এখানে ভর্তি হবো না, কোনো সময় দিয়ে কিন্তু জীবন চলে না, এইটা কথা মনে রাখবেন। এই হচ্ছে ব্যাপার। আর বাকি স্লাইডের শুরুতে চলে আসছে, তাই না? আচ্ছা, এই যে যারা দেখতেছেন, এদের রায়হান স্যার ফুটফুটে সুন্দর, ক্লাস নেবে সাকিব স্যার 4 তারিখ বুধবার, এবং জনি স্যার ফুটফুটে সুন্দর দেখা যাচ্ছে 5 তারিখ বৃহস্পতিবার। ক্লাসগুলো প্রত্যেকটাই করতে পারবেন। আর বাকি যারা ক্লাস করতে চান শুধু নন কিংবা শুধু ডিপার্টমেন্ট, তাদের জন্য আগে ছিল 2550 টাকা কোর্স ফি, একবারে দিলে 2050 টাকা দিয়ে আপনি
ক্লাস করতে পারবেন। এটা হচ্ছে শুধু নন কিংবা শুধু ডিপার্টমেন্ট যদি পার্ট বাই পার্ট আসেন সেই ক্ষেত্রে হচ্ছে এইটা। আর যদি আপনি মনে করেন আমি নন প্লাস ডিপার্টমেন্ট দুটা ক্লাসই করতে চাই, সেক্ষেত্রে আপনাকে 3550 টাকা দিয়ে ক্লাস করতে পারবেন। 23তম অনলাইন ব্যাচে কি হবে এইটা কিন্তু আমি জানি না। বাকি যারা ক্লাস করতে চান, ভর্তি হতে চান, এই নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনাদের টাকা পাঠাইতে সুবিধা হয়। কিংবা আমি যে নাম্বারটা দিয়ে দিব এই নাম্বার আপনার ইনবক্স করে কিংবা টাকা পাঠিয়ে একটা স্ক্রিনশট দিলেই আপনাকে মেইন গ্রুপে অ্যাড করে দিব, সেখান থেকে পরবর্তী ক্লাসগুলো করতে পারবেন। কারণ লাস্ট মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য আজকে শেষ ফ্রি ক্লাস, সিভিল একটা ক্লাস আর এবং ইলেকট্রিক্যাল একটা ক্লাস থাকবে। এরপরে কিন্তু আমরা 6 তারিখ থেকে ক্লাসগুলো শুরু করবো। তখন আর কোনো ক্লাস দেখার এই নাম্বার দুটো আমার কাছে থাকে, একটা 0130830476 এই নাম্বার এবং 01516167 135। এবং আমি যে ফেসবুক আইডি থেকে লাইভে আছি সেটার নাম হচ্ছে AIDBIS WAS। যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এই ব্যাচ কিছু বলার থেকে জানার থেকে যারা জুমে আছেন তারা বলতে পারেন। জুমে কয়জন আছেন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কারণ অফিস টাইম শেষ হওয়ার যাওয়ার কারণে অনেকেই অফিস থেকে চলে গেছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি কথা। ফেসবুক লাইভে দুটো কমেন্ট, আমি অফলাইন ব্যাচে ভর্তি আছি তাহলে কি নিয়মিত অনলাইনে ক্লাস করতে পারবো না? আপনি অফলাইনে যেহেতু ভর্তি হয়ে আসেন আপনি অফলাইনে ক্লাস করেন। অফলাইন এবং অনলাইন বিষয়টা পুরোপুরি ভিন্ন। অফলাইনে আপনি যখন ক্লাসে আসবেন ওই রুটিন অনুযায়ী আপনি ক্লাস করবেন। আপনি যেহেতু গাজীপুরে আসেন, ঠিক আছে, আপনি অনলাইন ব্যাচে ক্লাস করতে পারবেন না। অনলাইনে আমাদের কাদেরকে নিয়ে ক্লাস করাবো? যারা গাজীপুরে আসতে পারে না, যারা দূরে থাকে, গাজীপুরে আসার সুযোগ নাই, কিন্তু গাজীপুরের টিচার দিয়ে জব প্রিপারেশন সহায়ক পদ্ধতি নিয়ে বাসায় বসে প্রিপারেশন নিতে চাই। আপনি যেহেতু গাজীপুরে আছেন অবশ্যই অফিসে যোগাযোগ করে রুটিন নিয়ে রেগুলার অফলাইনে ক্লাস করবেন এবং পরীক্ষা দিবেন। বাকি মেকানিক্যালের পরবর্তী ক্লাস কবে, পরবর্তী ক্লাস সম্পর্কে আমার জানা নাই। যদি ভর্তি হয়ে থাকেন তাহলেই মেকানিক্যালের পরবর্তী ক্লাস সম্পর্কে জানবেন। আর যদি ভর্তি না হন সেক্ষেত্রে পরবর্তী পদ্ধতি বলে দিচ্ছি, অবশ্যই 5 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হয়ে ক্লাস শুরু করবেন। আর যদি মনে করেন আমি তো চিন্তা ভাবনা করে দেখেছি, সেগুলো ক্লাস আবার আপনাকে পরবর্তীতে দেখে শুনে বুঝে রেকর্ড দেখে তারপরে আসতে হবে। এই জন্য লাস্ট ভর্তির ডেট থাকবে হচ্ছে 5 সেপ্টেম্বর। এর মধ্যে নন ডিপার্টমেন্ট কিংবা নন ডিপার্টমেন্ট সহ যেভাবে ভর্তি হইতে চান আমার এই নাম্বারগুলোতে কিংবা ফেসবুক আইডিতে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে এরপরে জুমের মাধ্যমে ক্লাস শুরু করতে পারেন। এছাড়া পরবর্তী ক্লাস কবে হবে এখন আমি বলতে পারতেছি না। শুধু ডিপার্ট থেকে শুরু করব, যখন 6 তারিখ থেকে শুরু হবে পরবর্তীতে আপনার যেভাবে আমি প্রথম ক্লাসে হওয়ার পরে লাইভে আর কোনো মেকানিক্যালের ফ্রি ক্লাস হবে না। আখতারুজ্জামান আশিক, রাশেদ তারি স্যার কি অনলাইনে ক্লাস নেবেন? হ্যাঁ, রাশেদ তারি স্যার তো ক্লাস নিচ্ছে, রাশেদ তারি স্যার ক্লাস নিচ্ছে, রাশেদ তারি স্যার ক্লাস নিবে। কিভাবে বুঝবেন ক্লাস নিচ্ছে কিনা? আমার আইডিতে নিচের দিকে চলে আসেন, দেখেন প্রথম ক্লাসটা 22তম অনলাইন ব্যাচের আমরা শুরু করছি রাশেদ তারি স্যারকে দিয়ে। অবশ্যই এই ব্যাচে রাশেদ তারি স্যার বাংলা ব্যাকরণ ক্লাস নিবে। হ্যাঁ, তাহলে মোটামুটি অনেকক্ষণ সময় লাইভ হয়ে গেল। আশা করতেছি যারা লাইভে ছিলেন প্রত্যেকের উত্তর দেওয়া সব শেষ হয়ে গেছে। বাকি যারা পরবর্তীতে আসবেন কিংবা লাইভটা দেখবেন তারা পুরোটা সময় দেখে বোঝার চেষ্টা করবেন যে আসলেই মেকানিক্যাল ডিপার্টমেন্টটা আমি কতটুকু বুঝতে পারি এবং রায়হান স্যার আমাকে বুঝাতে সক্ষম কিনা। যদি আপনি মনে করেন কিন্তু এভাবেই বুঝাবে, সেই ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন ব্যাচে ডিপার্টমেন্টের জন্য ভর্তি হইতে পারেন। আর যদি মনে করেন আমি নন এবং ডিপার্টমেন্ট দুটোই করব, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে প্রসিডিউর গুলো দেওয়া আছে এই প্রসিডিউর গুলো দেখে আপনি ভর্তি কনফার্ম করতে পারবেন। কিংবা আপনার 0151616713 এই দুইটা নাম্বারে কিংবা আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করে 22তম অনলাইন ব্যাচে ভর্তি হয়ে জব প্রিপারেশন শুরু করতে পারেন। কারণ জব প্রিপারেশন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেখানে আপনি চাইলেই আজকে প্রিপারেশন শুরু করলেন আর কালকে জব নিয়ে ঘরে ফিরবেন, ব্যাপারটা আসলে এতটা সহজ না। আপনাকে সময় দিয়ে পড়ে বুঝে এরপরে পরীক্ষার হলে গিয়ে ভালো একটা আউটপুট দিতে পারবেন। এই কারণে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আমি ইঞ্জিনিয়ার্স কোচিং ক্লাস করবো কিনা। যদি ক্লাস করতে চান নিজের প্রসিডিউরে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। ক্লাস ইনশাআল্লাহ 6 তারিখ থেকে শুরু হবে।
যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টের জব প্রত্যাশী আছেন সকলের জন্য শুভকামনা থাকলো। আজকের লাইভ থেকে আমি সাজিদ বিশ্বাস বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।